যে পরিণত এবং বয়স্ক প্রাপ্ত যে আরবিসি অর্থাৎ 120 দিন পর আরবিসি কোথায় চলে যাবে? প্লীহাতে যাবে। প্লীহাতে গিয়ে আরবিসি যাবে এবং এই প্লীহা কি করবে? আরবিসিকে কিন্তু নষ্ট করে দেবে। আর এখানে বলেছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে কি হয়? বিভিন্ন ধরনের হরমোন এবং উৎসেচক কিন্তু ক্ষরিত হয়। এই কারণে আমরা জানি অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। অন্তঃপর্দাটা এরকমভাবে আঙুলের মতো কিন্তু প্রবর্ধক, ভেতরের দিকে ভাঁজকে আঙুলের মতো প্রবর্ধক কিন্তু সৃষ্টি করেছে। ওর অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে একটা কাজ কি? জীবদেহের একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, পুষ্টি পদার্থ, অক্সিজেন এগুলো পরিবহনে সাহায্য করে। এই কারণে যোগকলা কি হচ্ছে? এখানে পরিবহনের সাথে কিন্তু যুক্ত। এবার আমার শরীরে ভিটামিনের জন্য তো আমরা খাবারটা খাচ্ছি। তুমি মুখে চেপাচ্ছ, যদি ভিটামিনটা নষ্ট হয়ে যায়, বা তোমার পাকস্থলীতে যাচ্ছে, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে, প্রত্যেকটা অঙ্গতে যদি যায়, সেখানে গিয়ে যদি ভিটামিনটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের শরীর তো কোনো পুষ্টিগুণই পাবে না, মানে ভিটামিনটা তো পাচ্ছেই না। তাহলে ভিটামিন কি পরিপাকক্রিয়ায় নষ্ট হবে? হবে না। তাহলে হয়ে গেল এটা আমাদের একটা নিউক্লিয়াসের ছবি। দেখো খুব সিম্পল, এরকমভাবে কিন্তু বিজ্ঞানসম্মত ছবি আঁকলেই কিন্তু হবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের সুপ্রিয়া ম্যাম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ক্লাস, যে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অর্থাৎ জীবন সংগঠনের স্তর। সেই জীবন সংগঠন স্তরের প্রশ্নবিচিত্রে যা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনেরই আমরা আজকে সমাধান করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো জীবন সংগঠনের স্তর। তো আমাদের ফার্স্ট স্কুল যেটা রয়েছে এই স্কুলের আমরা কিন্তু কোশ্চেনগুলো চলো দেখে নিই। প্রথমে বলেছে পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? আমরা জানি পলিস্যাকারাইড অর্থাৎ কার্বোহাইড্রেটের যেটা আমরা একগুচ্ছ যে সরলতম উপাদানকে জুড়ে জুড়ে তৈরি করছি সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডকে যদি তুমি ভাঙো, ধরো এরকম রয়েছে, আমরা দেখে নিলাম, এগুলো ধরে নিলাম পলিস্যাকারাইড। এটাকে যদি ভাঙো, এরপরে সবার লাস্টে যেটা পাওয়া যাবে, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে যদি ভাঙো, সবার লাস্টে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় মনোস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে পলিস্যাকারাইডকে ভাঙলে এটা আমরা পেয়ে যাব মনোস্যাকারাইড। বোঝা গেছে? প্রথম কোশ্চেন আমাদের হয়ে গেল। এরপরে বলেছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? দেখো এখানে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? সাইটোপ্লাজমের কিন্তু কাঠামো গঠন করে রাখে। ক্লিয়ার তো? দ্বিতীয় কোশ্চেন হয়ে গেল। এরপরে দেখো মানুষের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? আমরা জানি আরবিসি 120 দিন পর মারা যায়। তো আরবিসি ধরো একদিন দুদিন, তারপরে তো আরবিসি পরিণত হয়ে যাবে। এই যে পরিণত এবং বয়স্ক প্রাপ্ত যে আরবিসি অর্থাৎ 120 দিন পর আরবিসি কোথায় চলে যাবে? প্লীহাতে যাবে। প্লীহাতে গিয়ে আরবিসি যাবে এবং এই প্লীহা কি করবে? আরবিসিকে কিন্তু নষ্ট করে দেবে। দেখবে প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু একটা আলাদা আলাদা করে কাজ রয়েছে, এবং আমাদের এই যে প্লীহা রয়েছে, প্লীহাতে কিন্তু আরবিসি যাবে এবং প্লীহা আরবিসিকে ধ্বংস করে দেয়। এই কারণে প্লীহাকে কিন্তু আরবিসির কবরখানাও বলা হয়। দেখবে তোমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস যখন করবে, দেখবে এই কোশ্চেনটাও কিন্তু আমরা দেখতে পাবো। পরের কোশ্চেন চলে আসবো, সার্কোলেমা কোন কলায় দেখা যায়? আমরা জানি যে পেশি কলা যেটা রয়েছে, পেশি কলাতে কিন্তু সার্কোলেমা দেখা যাবে। হয়েছে? পেশি কলার যে আবরণ অর্থাৎ পেশি কলার আবরণকে আমরা বলবো সার্কোলেমা। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপরে দেখো পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন এবং হরমোন ক্ষরণে সাহায্য করে তা উল্লেখ করে। এটার অ্যান্সার হয়ে যাবে, আমরা জানি শুক্রাশয়। শুক্রাশয়ই হচ্ছে পুরুষ দেহে প্রধান জননাঙ্গ, যা কি করে? শুক্রাণু উৎপাদন করে এবং যে হরমোনটা সাহায্য করে, সেই হরমোন উৎপাদনে সাহায্য করে, সেই হরমোনের নাম হলো টেস্টোস্টেরন। ভালো করে কিন্তু মনে রাখবে যে কোনটা ডিম্বাশয় থেকে ক্ষরিত হচ্ছে কোন হরমোন, কোনটা শুক্রাশয় থেকে ক্ষরিত হচ্ছে হরমোন। এরপরে দেখো বলেছে আমি দ্বিএকক পর্দা বিশিষ্ট অঙ্গাণু, আমি সবুজ উদ্ভিদে খাবার তৈরি করতে সাহায্য করে। আমরা জানি উদ্ভিদের দেহে একটা স্পেশালাইজড অঙ্গাণু রয়েছে যেটা কিন্তু প্রাণী দেহে থাকে না, ওই কারণে তো উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাহলে এই যে পর্দা ঘেরা, এটা আবার কিন্তু দুটোই পর্দা রয়েছে, দ্বিএকক পর্দা বিশিষ্ট। এই অঙ্গাণুটার নাম হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের দেহে থাকার কারণে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করতে পারে, কিন্তু প্রাণী দেহে থাকে না, ওই জন্য প্রাণীরা কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। দেখো পরের কোশ্চেনে চলে আসবো, মানুষের বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝখানে, বক্ষগহ্বরে ফুসফুস দুটো থাকে, দেখবে ফুসফুসের ভেতর দিকে একটু বাম ফুসফুসের দিকে কিন্তু থাকে আর একটা আমাদের অঙ্গ, সেটার নাম হয়ে যাচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কিন্তু ফুসফুস দুটোর মাঝে থাকবে, এবং বাম ফুসফুস যেটা রয়েছে, অর্থাৎ আমাদের তো ফুসফুসের দুটো লোব, ডান এবং বাম, এই যে বাম ফুসফুস যেটা রয়েছে তার দিকে ঘেঁষে করে কিন্তু এই হৃৎপিণ্ডটা কিন্তু থাকে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ঘন গোলাকার বস্তুকে বলা হয়, আমরা দেখবে যখন ছবি দেখবো নিউক্লিয়াসের ভিতরে দেখবে একটা গোল একটা দানাদার অংশ আঁকে, কিন্তু ওই অংশটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস বলা হয়, নিউক্লিওলাস বলা হয় ওটাকে। বোঝা গেছে? মনে রাখবে কিন্তু এটা।
এরপরে বলেছে আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। সত্য না মিথ্যে এটা কিন্তু বলতে বলেছে। দেখো আমরা জানি আরএনএতে কি থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। ডিএনএতে থাকবে, আগে ডিএনএটা জেনে নিই। দেখো ডিএনএতে এখানে কি থাকবে, এখানে লিখে দিচ্ছি, এখানে ডিএনএ বলে, ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ যদি হয় সেখানে কি হয়ে যাবে, অ্যাডেনিন হবে, একই রকম থাকবে, গুয়ানিনও থাকে, সাইটোসিনও থাকে। একমাত্র যেহেতু এই থাইমিনের পরিবর্তে এখানে কি হয়ে যাবে, ইউরাসিল হয়ে যাবে। তাহলে দেখো এখানে বলেছে আরএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে। তাহলে দেখো ডিএনএতে থাকবে, আরএনএতে এই যে থাইমিন রয়েছে, থাইমিনের বদলে কি থাকে, ইউরাসিল থাকে। তাহলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ভুল হয়ে যাবে, মানে এটা মিথ্যে আমাদের স্টেটমেন্ট দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার তো এটা? এরপরের আমরা স্কুলে চলে আসি, দেখো বা পরের স্লাইডে আমাদের চলে আসি। দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিতে চিহ্নিত অঙ্গটির নাম বলতে বলেছে। তাহলে এই যে ছবিটা রয়েছে আমরা জানি এই অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক, তাই তো? বৃক্ক। এটি কোথায় অবস্থান করে? আমরা জানি বৃক্ক, দেখবে আমাদের বৃক্ক হচ্ছে দুটো রয়েছে, এবং আমাদের যে উদর গহ্বর অর্থাৎ পিঠের দিকে, অর্থাৎ এই উদর গহ্বরে মেরুদণ্ডের দুপাশে কিন্তু বৃক্কটা রয়েছে। তাহলে বৃক্কের অবস্থান কোথায় হয়ে যাবে এখানে, উদর গহ্বরে, উদর গহ্বরে মেরুদণ্ডের দুপাশে, মেরুদণ্ডের দুপাশে। ক্লিয়ার তো? উদর গহ্বরে মেরুদণ্ডের দুপাশে কিন্তু বৃক্ক কিন্তু অবস্থান করছে। তাহলে এই কোশ্চেন আমাদের হয়ে গেল। পরে দেখো বলেছে যে দুটি বাক্যকে শুদ্ধ করে লিখতে বলেছে। যোগ কলায় ভিত্তিপর্দা থাকে। দেখো আমরা জানি ভিত্তিপর্দা কোথায় থাকে, যোগ কলায় কিন্তু ভিত্তিপর্দা থাকে না, আবরণী কলা যেটা সেখানে কিন্তু ভিত্তিপর্দা থাকবে। তাহলে এই যে যোগ কলা যেটা রয়েছে, তাহলে এর বদলে কি হয়ে যাবে, আবরণী কলা। তাহলে আবরণী কলাতে ভিত্তিপর্দা কিন্তু থাকে। ক্লিয়ার? পরেরটাতে বলেছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্ক্লেরেন কাইমা থাকে। এখানে দেখো আমরা পড়েছি যে দ্বিবীজপত্রী উদ্ভিদ হবে না, এটা হয়ে যাবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কিন্তু স্ক্লেরেন কাইমা থাকে। দেখো এটাও কিন্তু হয়ে গেল, যে যোগ কলায় হবে না, এটা আবরণী কলা হবে, দ্বিবীজপত্রী হবে না, এটা হয়ে যাবে একবীজপত্রী। সেন্ট্রিওলের দুটি কাজ লেখো। আমরা জানি নর্মালি সেন্ট্রিওল প্রাণীদেহের থাকে, এবং এটি হচ্ছে প্রথমত হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। দ্বিতীয়ত এটা শুক্রাণুর পুচ্ছ গঠনে কিন্তু সাহায্য করে, পুচ্ছ গঠনে সাহায্য করে। তাহলে দুটো কাজ এখানে কিন্তু লিখে দিলাম, একটা দেখো কোষ বিভাজনে সাহায্য করছে, আর একটা দেখো শুক্রাণুর পুচ্ছ গঠনে কিন্তু সাহায্য করে। কে না, সেন্ট্রিওল। সেন্ট্রিওল একটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, আর শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করছে। এরপরে দেখো পরের এতে একটা ছবি দিয়ে দিচ্ছে পরের কোশ্চেনে। দেখো এখানে সি দেওয়া রয়েছে, ওই জন্য আমরা বলছি এখানে এই যে ছবিটা দেওয়া রয়েছে এটা কোন কলার ছবি দেওয়া রয়েছে। দেখো আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি এটা হয়ে যাচ্ছে ভাজক কলা, কিন্তু ভাজক কলা। তো এই যে বলেছে এই কলার নাম লেখো, কলার নাম তো হয়ে গেল ভাজক কলা। এরপরে বলেছে এর একটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা দেখো তো কোষগুলো, ছবিটা দেখে কি বুঝতে পারছো? দেখো আমি একটা অন্য কালি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কোষের আকৃতি কিরকম, ছবি দেখেই বলো। প্রত্যেকটা কোষ কিন্তু ষড়ভুজাকার রয়েছে। দেখো প্রত্যেকটা কোষ কিন্তু এখানে ষড়ভুজাকার রয়েছে, তাই না? এবং প্রত্যেকটা কোষের ভেতরে কিন্তু নিউক্লিয়াস রয়েছে, সুস্পষ্ট নিউক্লিয়াস, বৃহদাকার সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। তাহলে এর বৈশিষ্ট্য আমরা এটা বলতে পারি যে ভাজক কলার এর একটা বৈশিষ্ট্য এখানে আমরা লিখে দিচ্ছি, ষড়ভুজাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান, তাই তো? সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান, তাই না? দেখো ছবিটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি, ছবিটা দেখেই কিন্তু বৈশিষ্ট্যটা লিখবে যে এদের কোষগুলো কিন্তু ষড়ভুজাকৃতি, এটা গোলাকারও হতে পারে বা ডিম্বাকারও হতে পারে। এখানে আমরা দেখে বলতে পারছি কি না এর কোষগুলো ষড়ভুজাকার এবং এদের কিন্তু সুস্পষ্ট নিউক্লিয়াস কিন্তু বর্তমান। দেখো প্রত্যেকটা কোষের ভেতরে কিন্তু নিউক্লিয়াস রয়েছে। পরের কোশ্চেনে চলে আসি। দেখো বলেছে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের দুটি ভূমিকা লেখো। জানি আমাদের প্রোটিনের কাজ কি না, প্রোটিন হচ্ছে দেহ গঠনে সাহায্য করে, ঠিক আছে? আমাদের দেখবে বিভিন্ন ধরনের, ধরো তুমি নিউক্লিক অ্যাসিড বলো, ওখানেও কিন্তু আমাদের হচ্ছে প্রোটিন থেকে গিয়ে করে প্রোটিনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো তৈরি করতে সাহায্য করছে। আমাদের প্রত্যেকটা দেহের বিভিন্ন পার্ট বা বিভিন্ন জৈবনিক প্রক্রিয়াগুলো চালানোর জন্য কিন্তু প্রোটিন কিন্তু কাজে লাগে। তাহলে প্রথম হয়ে যাবে দেহ গঠনে কাজে লাগছে, দেহ গঠনে। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোটিন, এই যে আমরা খাদ্য খাচ্ছি, খাদ্যের মধ্যে প্রোটিন রয়েছে, এই প্রোটিন ভেঙে আমাদের শরীরে শক্তি দেয় এবং এই শক্তির মাধ্যমে কিন্তু আমরা কর্মক্ষমতাটা পাই,
ঠিক আছে, তার মানে শক্তি প্রদানে সাহায্য করে। তাহলে একটা হয়ে যাচ্ছে দেহ গঠনে আর একটা হয়ে যাচ্ছে শক্তি প্রদান করে। এগুলো দেখো হেডিং করবে, কিন্তু দিয়ে হেডিং করে এর ভিত্তিতে কিন্তু একটা করে লাইন লিখবে। শুধু এই একটা পয়েন্ট লিখে দিলে কিন্তু পুরো নাম্বার দেবে না কিন্তু, তাই পুরো আগে প্রথমে হেডিং করবে, হেডিংটা লেখার পরে কি করবে, ওর ভিত্তিতে একটা করে তোমরা বাক্য বা সেন্টেন্স এখানে কিন্তু অ্যাড করে দেবে। পরের কোশ্চেনে দেখো বলেছে মানবদেহে চিহ্নিত অঙ্গ দুটির নাম এবং তাদের ভূমিকা লেখো। তাহলে দেখো এখানে এ এবং বি দুটো কিন্তু বলেছে, তাই না? তাহলে এ তে যেটা দেখো এখানে আমরা এ যে চিহ্নিত করা রয়েছে, এই যে দেখো এ হচ্ছে এই যে এইটাকে দেখাচ্ছে, এ হচ্ছে এইটাকে দেখাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমরা জানি এ হয়ে যাচ্ছে পাকস্থলী, পাকস্থলী, তাই তো? এরপরে দেখো বি যেটা রয়েছে পাকস্থলীর নিচে আমরা জানি যেটা একটু পাখা কাগজের ইয়ের মতো, পাতার মতো, লিফের মতো দেখতে, সেটাকে দেখো এই যে এখানে দেখিয়েছে বি যেটা ডিনোট করেছে, এটা হয়ে যাবে অগ্নাশয়, অগ্নাশয়। ক্লিয়ার? একটা হয়ে যাচ্ছে পাকস্থলী আর একটা হয়ে যাচ্ছে অগ্নাশয়। এ এবং বি দুটো চিহ্নিত করতে বলেছে এবং বলেছে এদের মানবদেহে ভূমিকা লেখো। আমরা জানি পাকস্থলী কি হয়, পাকস্থলীতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই 3 ধরনের খাদ্য গিয়ে কিন্তু পরিপাক হয়। প্রথম একটা করে কাজ বলেছে, তাহলে আমরা ওটা করে দেবো। আর এখানে বলেছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে কি হয়, বিভিন্ন ধরনের হরমোন এবং উৎসেচক কিন্তু খরিত হয়। এই কারণে আমরা জানি অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তাহলে অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের হরমোন এবং উৎসেচক খরিত হয়। পাকস্থলীর কাজ কি, পাকস্থলী খাদ্যের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই 3টে উপাদানই কি ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার তো? এটা হয়ে গেল। এরপরে দেখো বলেছে মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে ক্রিস্টি এবং অক্সিজেনের অবস্থান চিহ্নিত করো। তাহলে এখানে আমরা একটা ইয়ে করে নিই, অন্য একটা পেজ নিয়ে করে মাইটোকন্ড্রিয়ার ছবিটা এঁকে দিই। দেখো এইরকম করে আমরা জানি মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দা বিশিষ্ট, তাহলে দেখো দুটো পর্দা কিন্তু আঁকতে হবে, এরকম ভাবে দুটো পর্দা কিন্তু আঁকতে হবে। দুটো পর্দা আঁকলাম, দেখো মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা এঁকেছি। এরপরে এই যে মধ্যবর্তী জায়গাটা অন্তঃপর্দা যেটা, এই অন্তঃপর্দাটা মাঝে মাঝে কি হয়, ভাঁজ খেয়ে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে। দেখো মাইটোকন্ড্রিয়া, তাহলে এটা আবার এঁকে দিই পুরোটা, বাইরের পর্দাটা এটা, হ্যাঁ, অন্তঃপর্দাটা এরকম ভাবে আঙুলের মতো কিন্তু প্রবর্ধক, ভেতরের দিকে ভাঁজ খেয়ে আঙুলের মতো প্রবর্ধক কিন্তু সৃষ্টি করেছে, আঙুলের মতো প্রবর্ধক কিন্তু সৃষ্টি করেছে। দেখো ভেতরের দিকে ভাঁজ খেয়ে অন্তঃপর্দা কিন্তু আঙুলের মতো প্রবর্ধক কিন্তু সৃষ্টি করেছে। তো আমাদের কি কি চেয়েছে, আর এর কিন্তু নিজস্ব একটা ডিএনএ থাকে, ডিএনএ কে দিলাম। আর কি থাকে এখানে, র্যাকেটের মতো, এই যে অন্তঃপর্দাগুলো ভাঁজ খেয়ে র্যাকেটের মতো এখানে কিন্তু এক এক ধরনের স্পেশালাইজড এক ধরনের কিন্তু অঙ্গাণু কিন্তু দেখতে পাওয়া যায়, গঠন কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর ভিতরে সাইটোপ্লাজম আমরা দেখতে পাবো। হয়েছে? আমাদের কি চেয়েছে বলতো, কি কি পয়েন্টিং করতে বলেছে, এখানে বলেছে অক্সিজোম পয়েন্টিং করতে বলেছে, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া ছবিকে ক্রিস্টি পয়েন্টিং করতে বলেছে। তাহলে এই যে দেখো এটা, এই যে অন্তঃপর্দা ক্রিস্টি পয়েন্ট করতে বলেছে, তো তাহলে এই অন্তঃপর্দা ভাঁজ খেয়ে যাচ্ছে ভেতরের দিকে, যেটা আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করছে, এটাকেই বলা হয় ক্রিস্টি, এটাকেই বলা হয় ক্রিস্টি। হয়েছে? আর এই ক্রিস্টির ওপরে দেখো এখানে আরেকটা দেখাচ্ছে, এরকম র্যাকেটের মতো, ব্যাডমিন্টনের র্যাকেটের মতো কিন্তু এরকম ভাবে দেখো এঁকেছি, এইগুলো হয়ে যাচ্ছে কি অক্সিজোম বা F0F1 কমপ্লেক্স বলা হয় আবার এটাকে। ঠিক আছে, তাহলে এইটা পয়েন্ট করে দিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে অক্সিজোম, অক্সিজোম। হয়েছে? এবং এটা আঁকার পর এখানে কিন্তু অবশ্যই চিত্র বলে পয়েন্ট করবে, যে এখানে কিসের ছবি এঁকেছে ওটা কিন্তু লিখতে হবে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার তো? দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো, অক্সিজোম এবং ক্রিস্টি কিন্তু এখানে কিন্তু আঁকতে বলেছে। হয়েছে? তাহলে দেখো এটা আমাদের কিন্তু হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো পরের স্কুল যেটা আমাদের রয়েছে বেগম রোকেয়া, যে স্কুলটা রয়েছে এই স্কুলটা আমরা করবো এখন। দেখো বলেছে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে এখানে করে দেবো কি, রাইবোজোম প্রোটিন সংশ্লেষের সাথে কিন্তু এটা দায়ী। তাহলে দেখো এ হচ্ছে 3 বলেছে, দেখো মেলাও, এতে এখানে 4 বলেছে, এটা হবে না, তাহলে এর অপশন ভুল। তারপরে বলেছে এতে 1, এটাও হবে না,
তারপরে বলেছে A33, এখানেও বলেছে A33। তাহলে এরপরে দেখে নেব ক্লোরোপ্লাস্ট, যেটা ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য সংশ্লেষ করে। ক্লোরোপ্লাস্ট কি করে? খাদ্য সংশ্লেষ করে, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর, আর লাইসোজোম হয়ে যাবে আত্মঘাতী থলি। A3 এবং B হচ্ছে 4 হয়ে যাচ্ছে, A3 B হচ্ছে 4, A3 B4 দুটোতেই মিলে যাচ্ছে। সি চলে আসবে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়, C1, এখানে হয়ে যাচ্ছে C2। তাহলে দেখো এই যে এই অপশনটাতে A3 B4 C1 এবং D2, এটা কিন্তু একবার দেখে নেবে। হ্যাঁ, ভালো করে এটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করতে বলেছে এবং কোন অপশনটা নেব, ঠিক আছে? আমি দেখো করে দিয়েছি, একবার দেখে নেবে এটা। এরপরে বলেছে প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সাথে যুক্ত। আমরা জানি যে যোগ কলা, যেটা যোগ কলা কিন্তু পরিবহনের সাথে কিন্তু যুক্ত। ওর অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে একটা কাজ কি না, একটা কোষ থেকে, জীবদেহের একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, পুষ্টি পদার্থ, অক্সিজেন, এগুলো পরিবহনে সাহায্য করে। এই কারণে যোগ কলা কি হচ্ছে, এখানে পরিবহনের সাথে কিন্তু যুক্ত। পরের কোশ্চেনে বলেছে 1 গ্রাম ফ্যাট থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়। জানি ফ্যাট থেকে সব থেকে বেশি পরিমাণ শক্তি পাওয়া যায়, সেটা হয়ে যাচ্ছে 9.3 কিলো ক্যালোরি। ফ্যাট থেকেই সব থেকে কিন্তু বেশি পরিমাণ শক্তি পাওয়া যায়। পরে বলেছে ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। দেখো এখানে বলেছে ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, এটা কিন্তু অবশ্যই ভিটামিন কিন্তু আচ্ছা সঠিক নয় বলেছে, ভিটামিন বলেছে পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। আচ্ছা ধরো তুমি কোনো একটা খাবার খাচ্ছ, খাবারের মধ্যে তোমার ভিটামিন রয়েছে, এবারে আমার শরীরে ভিটামিনের জন্য তো আমরা খাবারটা খাচ্ছি, এবারে খাবারটা খাচ্ছি যদি সেটা পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়ে যায়, অর্থাৎ তুমি মুখে চেপাচ্ছ যদি ভিটামিনটা নষ্ট হয়ে যায়, বা তোমার পাকস্থলিতে যাচ্ছে, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে, প্রত্যেকটা অঙ্গতে যদি যায়, সেখানে গিয়ে যদি ভিটামিনটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের শরীর তো কোনো পুষ্টিগুণই পাবে না, মানে ভিটামিনটা তো পাচ্ছেই না। তাহলে ভিটামিন কি পরিপাক ক্রিয়ায় নষ্ট হবে? হবে না। তাহলে দেখো এই যে প্রথম যেটা বলেছে এটাই কিন্তু অ্যান্সার হবে, মানে এখানে বলেছে নয় চেয়েছে, তাহলে পরিপাক ক্রিয়ায় ভিটামিন নষ্ট হয়, তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক নয়। এই ভিটামিনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবে, এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। পরে বলেছে ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক, হ্যাঁ এটাও কিন্তু ঠিক বলেছে। তারপরে বলেছে উচ্চ তাপমাত্রায় কোনো ভিটামিন কার্যকারিতা হারায়। অবশ্যই তুমি রান্না করছো তখন কিন্তু কোনো ভিটামিন হয়তো তার কার্যক্ষমতা কিন্তু কমে যায়। যেমন ধরো ভিটামিন সি, নর্মালি তুমি দেখবে টক জাতীয় ফল তুমি কাঁচা খাচ্ছ, ঠিক আছে, তোমার ভিটামিন সিটা কিন্তু সরাসরি যাচ্ছে, কিন্তু তুমি যদি সেটাকে রান্না করে খাও তখন কিন্তু তার কার্যক্ষমতা কিন্তু কমে যায়। আর বলেছে ভিটামিন খাদ্যে কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায়, এই কারণে তো ডাক্তাররা আমাদেরকে দেখবে ভিটামিনের কিন্তু ট্যাবলেট সাজেস্ট করেন যে তুমি এই ভিটামিনটা কিনে খাও বা এটা কিনে খাও, তাই না? তাহলে খাদ্যের পরিমাণে কিন্তু কম পাওয়া যায়। তাহলে এই যে তিনটে বি সি ডি, এই তিনটেই কিন্তু সঠিক, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সঠিক নয়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এরটা, অ্যান্সার হয়ে যাবে কিন্তু এরটা। ক্লিয়ার? প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়। আমরা জানি আমাদের দেহে তিনটে মিশ্র গ্রন্থি রয়েছে, একটা হচ্ছে অগ্নাশয়, দ্বিতীয় হচ্ছে শুক্রাশয়, তৃতীয় হচ্ছে ডিম্বাশয়। এবারে তুমি বলবে যে মিস তাহলে স্ত্রী দেহে কি শুক্রাশয় থাকবে? না, অবশ্যই নয়, পুরুষ দেহে শুক্রাশয় থাকে, স্ত্রী দেহে থাকবে ডিম্বাশয়। তাহলে একটা হয়ে যাবে অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়, এই তিনটে হচ্ছে মিশ্র গ্রন্থি। দেখো এখানে নয় চেয়েছে, নয় চেয়েছে মানে দেখো ফুসফুস কিন্তু মিশ্র গ্রন্থি নয়, বাকি তিনটে এই যে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এই তিনটেই কিন্তু মিশ্র গ্রন্থির মধ্যে কিন্তু পড়বে। দেখো দেখা যাচ্ছে তো, এটা হয়ে গেল। এরপরে বলেছে অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। অ্যামাইনো অ্যাসিডগুলো যে বন্ধনী দ্বারা যুক্ত হয়, দুটো অ্যামাইনো অ্যাসিড, তাকে বলা হয় পেপটাইড বন্ধনী। পেপটাইড বন্ধনী, আচ্ছা এখানে লেখাই রয়েছে পেপটাইড বন্ধনী বলে, তাহলে আমরা শুধুমাত্র পেপটাইড লিখলেই হবে, কারণ এখানে বন্ধনীটা বলাই রয়েছে। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনী দ্বারা, এই যে ধরো দুটো অ্যামাইনো অ্যাসিড, তাদের মধ্যে যে বন্ধনী থাকে সেটাকে বলা হয় পেপটাইড বন্ধনী। ক্লিয়ার? এখানে বলেছে দেখো থাইমিন এবং সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড, থাইমিন এবং সাইটোসিন। আচ্ছা আগে একটা কথা বলো, থাইমিন কি সাইটোসিনের সাথে পেয়ার করে? পেয়ার তো করে না, তাহলে এই প্রথম যে লেখাটা এটাতেই তো ভুল বলেছে, তারপরে আবার বলেছে দুটো, তাহলে থাইমিন তো কার সাথে পেয়ার করে? আমরা জানি থাইমিন অ্যাডেনিনের সাথে পেয়ার করে, আবার দুটো হাইড্রোজেন বন্ধনী। সাইটোসিন কার সাথে পেয়ার করে? গুয়ানিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ধনী। তাহলে এটা হয়ে যাবে কিন্তু মিথ্যা, এটা সত্য নয়, এটা হয়ে যাচ্ছে মিথ্যা। পরে দেখো বলেছে শুক্রাণুর পুচ্ছে অবস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি। আচ্ছা দেখো লেখাটা একটু ভালো করে পড়ো, বেশ ভালো বলেছে এটা। শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম, শুক্রাণুর পুচ্ছে কি অ্যাক্রোজোম থাকবে না শুক্রাণুর যে মস্তক থাকে মস্তকে অ্যাক্রোজোম থাকে? মস্তকে থাকে। দেখো শুক্রাণুর একটা ছবি এঁকে দেখাচ্ছি, এই যে দেখো ছোট্ট করে একটা এঁকে দেখাচ্ছি, এটা হয়ে গেল বডি আর এইটা হয়ে যাচ্ছে তার লেজ। এই যে মাথার উপরে একটা অঙ্গ থাকে এটাকে বলা হয় অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম।
এটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। এক তো তাহলে বলেছে শুক্রাণুর পুচ্ছে অ্যাক্রোজোম রয়েছে, কিন্তু এখানে আমাদের শুক্রাণুর কোথায় থাকবে, মাথায় থাকবে অ্যাক্রোজোম, তাহলে প্রথম লেখাটাতেই কিন্তু একটু ভুল রয়েছে। তার উপর আবার বলেছে অ্যাক্রোজোম কিন্তু গলগি বডির সৃষ্টি করে, কিন্তু শুক্রাণুর পুচ্ছে কিন্তু তৈরি হবে না। এখানে দুটো মনে রাখবে, শুক্রাণুর পুচ্ছ গঠন করে সেন্ট্রিওল, আর অ্যাক্রোজোম গঠন করে কিন্তু গলগি বডি। কিন্তু তাহলে এটা আমরা ভুল কেন করলাম, না শুক্রাণুর পুচ্ছে তো অ্যাক্রোজোম থাকছে না, না শুক্রাণুর যে মস্তক রয়েছে মস্তকের উপরে কিন্তু অ্যাক্রোজোম থাকে, তাহলে এটাও কিন্তু ভুল হয়ে যাবে, মিথ্যা, এটাও মিথ্যা স্টেটমেন্ট। ঠিক আছে, দেখো এটা আমরা আগের চ্যাপ্টারে কিন্তু করে নিয়েছি, বাদর একটি স্তন্যপায়ী প্রাণী, এটা কিন্তু সত্য, আগের চ্যাপ্টারে কিন্তু এটা আমাদের হয়ে গেছে। পরে চলে আসি, দেখো মেলানো একটা দিয়েছে কোয়া সার্ভেট, কোয়া সার্ভেট যেটা সেটাকে আমরা বলে দেবো কোলয়েডীয় বস্তু, তাই না, এটাও আগের চ্যাপ্টারের সাথে রিলেটেড। কোয়া সার্ভেট কোলয়েডীয় বস্তু, স্কারবি ভিটামিন সি এর সাথে জড়িত, উদ্ভিদের জলের সংবহন জাইলিমের মাধ্যমে ঘটে, আর ম্যাঙ্গানিজটা হয়ে যাবে মাইক্রো এলিমেন্ট। তাহলে এটা কিন্তু স্তম্ভ মেলানো, আমরা কিন্তু এটা কিন্তু আগের ক্লাসেও কিন্তু করেছিলাম, আবার এখানে রয়েছে দেখিয়ে দিলাম একবার। এরপরে চলে আসি, দেখো বলেছে প্রদত্ত তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো। দেখো এখানে বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্থায়ী কলা এবং স্ক্লেনকাইমা। আমরা জানি স্থায়ী কলার তিনটে ভাগ, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। আবার এটা কোন স্থায়ী কলা আমরা পড়েছি, না এটা হচ্ছে সরল স্থায়ী কলা। তাহলে সরল স্থায়ী কলার তিনটে ভাগ, একটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, তাহলে অ্যান্সার হয়ে যাবে স্থায়ী কলা কিন্তু। পরে বলেছে আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরি করি। আমরা জানি জীবদেহে প্রোটিন তৈরি করে রাইবোজোম, তাই তো রাইবোজোমকে প্রোটিনের কারখানা বলা হয়, তাই না, তাহলে এটা হয়ে যাবে রাইবোজোম। আর রাইবোজোম হয়ে যাচ্ছে এটা কিন্তু এক ধরনের পর্দাবিহীন, ভালো করে মনে রাখবে এই জায়গাটা, কোনটা একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু, কোনটা দ্বি একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু, আর কোনটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু, ভালো করে কিন্তু একটু মনে রাখবে। এবার চলে আসবো মানব দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম কি, এটা অ্যান্সার হয়ে যাবে প্লীহা। মানব দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম হয়ে যাচ্ছে প্লীহা। ক্লিয়ার। বলেছে রিকেট রোগ কোন ভিটামিন এবং খনিজ মৌলের অভাবে হয়। রিকেট রোগ আমরা জানি ভিটামিন ডি এবং খনিজ মৌল হয়ে যাবে ফসফরাস এবং ক্যালসিয়াম। তাহলে দুটো বলতে এখানে চেয়েছে, একটা হচ্ছে ভিটামিন আর খনিজ মৌল দুটো চেয়েছে, তাহলে একটা হয়ে যাবে, দেখো এখানে একটা হয়ে যাবে এই যে ভিটামিন ডি, আর একটা হয়ে যাবে ফসফরাস আর ক্যালসিয়াম, দুটোই কিন্তু আমাদের এখানে এই দুটো খনিজ মৌলই কিন্তু এখানে কিন্তু এই রিকেট রোগের জন্য কিন্তু দায়ী। ক্লিয়ার। বলেছে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনমাস অঙ্গাণু বলতে কি বোঝো, অর্থাৎ যেসব অঙ্গাণুতে তাদের নিজস্ব ডিএনএ এবং আরএনএ থাকবে, অর্থাৎ রাইবোজোম থাকবে যেটা পরবর্তীকালে প্রোটিন তৈরি করতে পারবে, সেই অঙ্গাণুগুলোকে বলা হয় অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। তাহলে কি কি থাকবে, এর নিজস্ব ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে এবং এ কি করবে, প্রোটিন তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। তাহলে এরকম উদাহরণ আমরা জানি দুটো, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। তাহলে এক্সাম্পল আমরা এখানে লিখে দেব মাইটোকন্ড্রিয়া, বোঝা গেছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বা সেমি অটোনমাস অঙ্গাণু বলা হয়। মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, আমরা জানি ইউরিয়া উৎপন্ন হয় কোথায়, যকৃতে, এবং কোন চক্রের মাধ্যমে, সেটা হয়ে যাবে অর্নিথিন চক্রের মাধ্যমে, কিন্তু অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে কি হয়, ইউরিয়া তৈরি হয়, কিন্তু ভালো করে মনে রাখবে। এবং ইউরিয়াটা কোত্থেকে তৈরি হচ্ছে, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি অর্নিথিন চক্রের মাধ্যমে এই যে ইউরিয়াটা তৈরি হয়, এটা কোত্থেকে, অ্যামোনিয়া থেকে, কিন্তু অ্যামোনিয়া থেকে ইউরিয়াটা কিন্তু তৈরি হয়, যকৃতে তৈরি হচ্ছে, কোন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। পরে চলে আসবো রক্তদঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে কি, ভিটামিন কে। ভিটামিন কে রক্তদঞ্চনে কিন্তু সাহায্য করে। পরের কোশ্চেন বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। আমরা জানি যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের বডি সেটা তৈরি করে না, তাহলে আমরা কি করে পাবো সেই অ্যামাইনো অ্যাসিডগুলো, না খাদ্যের মাধ্যমে বাইরে থেকে কিন্তু তোমাকে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু গ্রহণ করতে হবে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দুটো উদাহরণ আমরা বলে দিচ্ছি, লাইসিন এবং লিউসিন। লাইসিন ও লিউসিন,
লাইসিন এবং লিউসিন, এটা হয়ে যাচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি বললাম, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত আবশ্যক, সেগুলো আমরা কি করি, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে আসি। দেখো এখানে বলেছে একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ বা ফ্লুইড মোজাইক মডেল, দুটো বলেছে এখানে। তাহলে চলো এখানে একটা ছবি এঁকে দেওয়া যাক এখানে। তাহলে নিউক্লিয়াস আমরা জানি দ্বি-একক পর্দা বিশিষ্ট, তো তাহলে আগে প্রথমে দুটো একক পর্দা বিশিষ্ট এই বাইরের পর্দাটা এঁকে দিই। কি বাইরের পর্দাটা কিন্তু এখানে প্রথমে এঁকে দিচ্ছি, দেখো বাইরের পর্দাটা এখানে এঁকে দিলাম। এরপরে এই অংশটা কিন্তু নিচের দিকে কিন্তু একটু যুক্ত করে দেব, হলো, এটা আমাদের বাইরের পর্দা হয়ে গেল। এরপরে আমরা আঁকবো কি না, নিউক্লিয়াসের ভিতরে একটা বৃহদাকার দানাদার অংশ থাকে যেটাকে আমরা বলি কি নিউক্লিওলাস। হয়েছে? নিউক্লিওলাস বাদ দিয়ে নিউক্লিয়াসের ভেতরে এরকম সুতোর মতো পেঁচানো অংশ থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা বাদ দিয়ে এখানে যে অর্ধ তরল জেলির মতো অংশ থাকে যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে হয়ে গেল এটা আমাদের একটা নিউক্লিয়াসের ছবি। দেখো খুব সিম্পল, এরকমভাবে কিন্তু বিজ্ঞানসম্মত ছবি আঁকলেই কিন্তু হবে। দেখে নি কি কি আমাদের চেয়েছে, বলেছে যে কোনো চারটি অংশ চিহ্নিত করতে বলেছে। তাহলে আমরা যে কোনো একটা 4টি অংশ কিন্তু এখান থেকে আমরা চিহ্নিত করে দেব। দেখো প্রথমে আমাদের এটা হয়ে যাচ্ছে নিউক্লিয় পর্দা, প্রথমে এটা আমরা আঁকলাম। এইটা আমাদের নিউক্লিয় লাশ, এটা ক্রোমাটিন জালিকা, আর এটা হয়ে যাচ্ছে নিউক্লিয় প্লাজম। তাই তো 4টে অংশ কিন্তু দেখাচ্ছে। দেখো এই যে এইটা পয়েন্টিং করে দিই তাহলে এখানে কি, এটা তাহলে নিউক্লিয় লাশ, নিউক্লিয় লাশ প্রথম এটা হয়ে গেল। আর এখানে দেখো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় প্লাজম, আর এখানে দেখো লিখেছি কি নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা। বোঝা গেছে? এরপরে দেখো আমরা ছবি আঁকবো, যখন ছবি এঁকে কিন্তু এখানে চিত্র বলে পয়েন্ট করব এবং কিসের ছবি এঁকেছি সেটা কিন্তু বলে দিতে হবে। তাহলে চিত্র বলে এখানে আমরা হেডিং করব, দিয়ে এখানে কিসের ছবি এঁকেছি, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। বোঝা গেছে তো? এটা হলো। আর দেখো আমাদের আরেকটা চেয়েছে, এর আগে কি বলেছে, ফ্লুইড মোজাইক মডেল চিত্রের সাহায্যে গঠন বর্ণনা করো। কোশ্চেন কিন্তু একবার দেখবে তোমরা ভালো করে, ঠিক আছে? কি বলতে চেয়েছে এখানে আমাদের ফ্লুইড মোজাইক মডেলের কিন্তু শুধু ছবিটা এঁকে দিলে চলবে না, আমাদের এখানে গঠনটাও কিন্তু বর্ণনা করতে বলেছে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা জানি ফ্লুইড মোজাইক মডেলের ধারণা কে দিয়েছেন, তাহলে দেখো চলে আসি পরের আরেকটা পেজ নিয়ে এখানে। তাহলে এই যে ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী এটা ধারণা দিয়েছিলেন আমরা জানি, সিঙ্গার এবং নিকেলসন। উনি কি করেছিলেন, এই ফ্লুইড মোজাইক মডেলের কিন্তু ধারণা দিয়েছিলেন। তো উনি বলেছিলেন কি, যে কোষ পর্দা দুটো লিপিডের স্তর দ্বারা গঠিত। যেমন সমুদ্রের জলে হিমশৈল অর্থাৎ বরফের টুকরোগুলো ভাসমান অবস্থায় রয়েছে, সেম একই রকমভাবে আমাদের যে কোষ পর্দা রয়েছে সেই কোষ পর্দায় কি হয়, যে লিপিডের স্তর দুটো রয়েছে তার মাঝে মাঝে বাইরের দিকে বা ভেতরের দিকে কিন্তু প্রোটিনের স্তরগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এই কারণে এই মডেলকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এবারে দেখতে 2 ধরনের প্রোটিন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন আর বহিস্থ প্রোটিন। অন্তঃস্থ প্রোটিন যেটা লিপিডের ভেতরে থাকবে, আর পরিধিস্থ বা বহিস্থ প্রোটিন যেটা হচ্ছে বাইরের দিকে থাকবে। এছাড়া কি থাকে না, এই যে লিপিডের সাথে কিছু হচ্ছে প্রোটিন যুক্ত হয়ে যায় বা কোলেস্টেরল যুক্ত থাকতে পারে কিন্তু। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের ফ্লুইড মোজাইক মডেল। এবার ফ্লুইড মোজাইক মডেলের দেখো একটা ছবি এঁকে দেখাচ্ছি। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলের কিন্তু আমরা এখানে ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে এরকমভাবে লিপিডের কিন্তু আমরা ছবিটা আঁকবো। লিপিডের এই যে দেখো এই দিকটা হয়ে যাচ্ছে তোমার হেড, এটা হয়ে যাচ্ছে টেল। হেডটা বাইরের দিকে থাকে অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি না হাইড্রোফিলিক, অর্থাৎ বাইরের দিকে জল রয়েছে, সে কিন্তু জলকে ভয় পায় না, হাইড্রোফিলিক।
টেলটা যেটা অর্থাৎ লেজটা রয়েছে ও কি করছে, জলকে ভয় পায়, ওই জন্য দেখো ভেতরের দিকে রয়েছে। ছবিটা আঁকলে পুরোটা বুঝতে পারবে। দেখো এটা আমরা টেলটা এঁকে দিলাম প্রথমে, এরপর আমরা হেডটা এঁকে দেবো। হেডটা আমরা কিন্তু এখানে এঁকে দিলাম। তাহলে এই যে হেড এবং টেলটা এঁকে দিয়েছি, এর মাঝখানে কি হয়, বিভিন্ন ধরনের প্রোটিনগুলো এখানে কিন্তু দেখো এইখানে এইরকমভাবে কিন্তু প্রোটিন থাকতে পারে, যেটাকে আমরা বলবো অন্তস্থ প্রোটিন, বা লিপিডের এরকম মাথাতেও কিন্তু প্রোটিন থাকে, অর্থাৎ বাইরের দিকেও কিন্তু প্রোটিন থাকতে পারে, যেটাকে বলা হয় পরিধিস্থ প্রোটিন। এছাড়া কি থাকে, এই লিপিডের মাঝখানে বিভিন্ন ধরনের কিন্তু চ্যানেল থাকে। এই যে চ্যানেল থাকে, এই চ্যানেলের মাধ্যমে কি হয়, বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো কিন্তু এদিক ওদিকের কিন্তু আদান প্রদান করতে পারে। আর কি থাকতে পারে না, এই লিপিডের মাথার উপরে এইরকমভাবে কিন্তু প্রোটিনের লেয়ার থাকে, বা এরকমভাবে কিন্তু কোলেস্ট্রল যুক্ত হতে পারে। এই যে দেখো এখানে এরকমভাবে প্রোটিনের লেয়ার করে যে লিপিডের সাথে প্রোটিন যুক্ত রয়েছে এরকমভাবে করলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু একটা ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের কিন্তু ধারণা। তাহলে এটাকে তোমাকে পয়েন্টিং করতে হবে। এই যে এই দুটো, এটা হয়ে যাচ্ছে লিপিডের স্তর, লিপিড, এই লিপিডের এই যে এটা হয়ে যাচ্ছে হেড, এই যে এটা যেটা আমরা তীর চিহ্ন দিচ্ছি এটা হয়ে যাচ্ছে টেল। এইখান থেকে পয়েন্ট করব, এটা অন্তস্থ প্রোটিন, অন্তস্থ প্রোটিন, অর্থাৎ এটা ভেতরের দিকে রয়েছে অন্তস্থ প্রোটিন। এই যে এই দিকে যেটা রয়েছে এইটা হয়ে যাবে পরিধিস্থ প্রোটিন, পরিধিস্থ প্রোটিন। বোঝা গেছে? তাহলে এইরকমভাবে কিন্তু একটা ফ্লুইড মোজাইক মডেল আঁকবে এবং এখানে অবশ্যই চিত্র বলে কিন্তু পয়েন্ট করবে। ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। ক্লিয়ার তো? তাহলে এটা আমাদের কিন্তু হয়ে গেল। আগের দেখো এটাতে রয়েছে, তাহলে দুটো ছবি রয়েছে, দুটো ছবি কিন্তু আমাদের কিন্তু এখানে এঁকে দিলাম। এটা হলো। এরপরে চলে আসবো, দেখো আমাদের পরের স্কুল যেটা রয়েছে এই যে বেল্লা, এই স্কুলে কিন্তু আমরা চলে আসি। প্রথমে বলেছে কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়। এখানে দেখো অটোলাইসিস ঘটায়, অর্থাৎ ওর ভেতরে কোনো যদি জীবাণু প্রবেশ করে দেয় তাহলে সেটাকে কিন্তু মেরে ফেলবে। তাহলে এখানে দেখো আমরা জানি পারোক্সিজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম, যেটা এই লাইসোজোম কিন্তু অটোলাইসিস কিন্তু ঘটাবে। কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করতে সাহায্য করে? দেখো এক্ষুনি করেছি, শুক্রাণু পুচ্ছ যদি বলে দেয়, পুচ্ছ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে সেন্ট্রিওল। আর গলগি বডি যেটা বলেছে সেটা হয়ে যাবে কি, এটা হচ্ছে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম, তাই না? এক্ষুনি করলাম কিন্তু এই কোশ্চেনটা। পরে বলেছে কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আমরা জানি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমার মধ্যে যেটা স্ক্লেনকাইমা উদ্ভিদকে কিন্তু যান্ত্রিক দৃঢ়তা কিন্তু প্রদান করে। তাহলে দেখো এটা উত্তর হয়ে যাবে স্ক্লেনকাইমা। প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে? আমরা জানি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে, এখানে দেখো সেন্ট্রোজোম, কোষপর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে যেটা সেন্ট্রোজোম সেটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, একমাত্র প্রাণী কোষে থাকে। এই সেন্ট্রোজোমের কারণে কি হয়, প্রাণী কোষ কিন্তু বিভাজিত হতে পারে। বোঝা গেছে? সেন্ট্রোজোম প্রাণী কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। পরের কোশ্চেন দেখো, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন বলেছে অ্যামাইনো অ্যাসিড ড্যাশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এটা হয়ে যাবে পেপটাইড বন্ধনী, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন গঠন করে। এবার পেপটাইড বন্ধনের এটা সংকেতটা একবার লিখে দিই, সি ডবল বন্ড ও এন এইচ, এরকমভাবে কিন্তু থাকবে। তাহলে সিওএনএইচ যেখানে থাকবে সেটাই হয়ে যাচ্ছে পেপটাইড বন্ধনী। তোমাকে এরকম অপশন দিয়ে দিতে পারি কিন্তু যে সিওএনএইচ। বোঝা গেছে? তাহলে এটা হলো। এরপরে বলেছে ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন হয়। এটা সত্য না মিথ্যে এটা জানতে চেয়েছে। আমরা জানি ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ততঞ্চন ব্যাহত হয়, অবশ্যই এটা কিন্তু সত্য হয়ে যাবে। পরের কোশ্চেন বলেছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় রাইবোজোম থাকে। আমরা দেখো রাইবোজোমের উপস্থিতির ভিত্তিতেই এন্ডোপ্লাজমীয় জালিকাকে দুটো ভাগে ভাগ করছি, একটা মসৃণ আর অমসৃণ। যদি রাইবোজোম এন্ডোপ্লাজমীয় জালিকার ওপরে রাইবোজোম থাকে সেটাকে বলা হয় অমসৃণ, আর যদি না থাকে সেটাকে বলা হয় মসৃণ। এখানে বলেছে কি মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় রাইবোজোম থাকে, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। এটা হচ্ছে থাকে না হবে, তাই তো এটাকে মসৃণ বলা হচ্ছে। যদি থাকতো তাহলে সেটাকে আমরা বলে দিতাম কি অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। ক্লিয়ার?
পরের কোশ্চেনে চলে আসবো। দেখো, একটি নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো। নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ আমরা দেখবে সরল সাইকলা যেটা পড়েছে, অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ট্রেনকাইমা। কোলেনকাইমাতে কি হয়েছে, কোনো কোনো উদ্ভিদ কোষের কিন্তু নিউক্লিয়াস থাকে, কিছু কিছু উদ্ভিদ কোষের কিন্তু মানে কোন স্ট্রেনকাইমা কলার মধ্যে কিছু কিছু কোষে কিন্তু থাকে না, কিন্তু এটা কিন্তু সজীব। তাই আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি স্ট্রেনকাইমা, এই সরি কোলেনকাইমা, এখানে অ্যান্সার হয়ে যাবে কোলেনকাইমা। হলো। বলেছে বিসদৃশ লেখো মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, শুক্রাশয় এবং স্নায়ু। দেখো, ওই যে আমরা আগের ক্লাসে আমাদের কিন্তু আগের ক্লাসে বলবো না, আমরা ক্লাস 10-এ কিন্তু এগুলো পড়বো, যে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ু এরা কি করে, একসাথে প্রতিবর্ত ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। একমাত্র যেটা শুক্রাশয়, এই কিন্তু এদের সাথে কিন্তু রিলেটেড নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে শুক্রাশয়। পরের কোশ্চেন বলেছে এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। আমরা জানি কাকে কোষের শক্তিকর বলে, এটিপি মানে তো আমাদের শক্তি, তাহলে কোন অঙ্গাণু শক্তি তৈরি করতে সাহায্য করে, তাহলে অংশ অ্যান্সার হয়ে যাবে এটা মাইটোকন্ড্রিয়া। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে, এটিপি তৈরি করে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। পরের কোশ্চেন চলে আসে, কোন জাতীয় খাদ্যে মৌলিক উপাদান হিসেবে নাইট্রোজেন থাকে। দেখবে আমরা যে খাদ্যের উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট পড়েছে তিনটে, এর মধ্যে যেটা প্রোটিন, এই প্রোটিনে কিন্তু নাইট্রোজেন কিন্তু থাকে, তাহলে খাদ্যের উপাদান হিসেবে প্রোটিন থাকবে কোনটা, এটা হয়ে যাবে প্রোটিন, প্রোটিন, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্রোটিন। পরের স্লাইডে চলে আসি। দেখো, মানবদেহে ভিটামিন সি এর একটি ভূমিকা লেখো। আমরা জানি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং কি মাড়িকে সুস্থ রাখতে সহায়তা করে, তাহলে মাড়িকে সুস্থ রাখতে সহায়তা করে, মাড়িকে, দাঁতের মাড়িকে, অবশ্যই মাড়িকে সুস্থ রাখে। এরপরে বলেছে এর একটি অভাবজনিত লক্ষণ লেখো। দেখবে যদি ভিটামিন সি এর অভাব হয়ে যায় তখন দেখবে আমাদের দাঁতের মাড়ি থেকে কিন্তু রক্ত পড়ে, এটাকে বলা হয় স্কারভি, তাহলে এটা হয়ে যাবে স্কারভি, যেটা কি হয়, মাড়ি থেকে রক্ত পড়া। ক্লিয়ার তো? পরে বলেছে প্রাণীদেহে সেন্ট্রোজোমের দুটি ভূমিকা লেখো। এটা কিন্তু আমরা জানি সেন্ট্রোজোম কি করে, প্রাণীদেহে কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে যাবে কোষ বিভাজন, কোষ বিভাজন। আর একটা কি হয়, এই কোষ সেন্ট্রোজোম কি করে, যে ক্রোমোজোমের সাথে বেমতন্তুকে কিন্তু যুক্ত করে রাখতে সাহায্য করে, অর্থাৎ বেমতন্তুকে সংযুক্ত করে, কার সাথে, ক্রোমাটিডের সাথে বা ক্রোমোজোমের সাথে আমরা বলতে পারি। পরের কোশ্চেনে চলে আসবো। দেখো, তাহলে এটা হলো, এটা হয়ে গেল। এরপরে বলেছে কোষ পর্দা এবং কোষ প্রাচীরের দুটি পার্থক্য লিখতে বলেছে। এরপরে প্রথমে উপাদান বলেছে। তাহলে দেখো, আমরা জানি কোষ পর্দা এবং কোষ প্রাচীর, উদ্ভিদের দেহে কোষ পর্দা মানে প্রত্যেকের দেহে আমাদের কোষ পর্দা রয়েছে, উদ্ভিদের দেহে কোষ প্রাচীর রয়েছে। তাহলে কোষ পর্দা কি দ্বারা গঠিত, লিপিড দ্বারা গঠিত, তাহলে কোষ পর্দা হয়ে যাবে, এটা হয়ে যাবে লিপিড, লিপিড হয়ে গেল। কোষ প্রাচীর কি জানি, আমরা জানি উদ্ভিদ দেহে কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হচ্ছে। অবস্থান দেখো, কোষ পর্দা কোষের বাইরে অবস্থান করে, প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের একদম বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে কোষ পর্দা, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর রয়েছে এবং এটা কিন্তু একদম মানে কোষের বাইরে থাকে, তাহলে অবস্থান এটা হয়ে যাবে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোতেই থাকবে, আর এটা হয়ে যাবে কোষ প্রাচীর যেটা, সেটা হয়ে যাবে শুধুমাত্র উদ্ভিদ কোষে, কিন্তু উদ্ভিদ কোষ। বোঝা গেছে তো? এরপরে দেখো, জাইলেম কলার উপাদানগুলোর নাম লিখতে বলেছে। আমরা জানি জাইলেম প্রধানত 4টে উপাদান দ্বারা গঠিত, জাইলেম প্যারেনকাইমা, প্রথমে আগে ট্রাকিড থেকে শুরু করতে হবে, সরি, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তাহলে এখানে 4টে লিখে দিচ্ছি। একটা হয়ে যাবে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, তাহলে এটা একটা হয়ে গেল, এটা 2 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, আর 4 নম্বর হচ্ছে জাইলেম তন্তু। আর এই জাইলেমের কাজ কি আমরা জানি, এটা হচ্ছে জল পরিবহনে কিন্তু সাহায্য করে, জল পরিবহনে
সাহায্য করে। অবশ্যই এটা কিন্তু ঊর্ধ্বমুখী জলের কিন্তু পরিবহনটা ঘটে জাইলেমের মাধ্যমে। এরপরে কোশ্চেন চলে আসে, দেখো এখানে বলেছে আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করতে বলেছে। আমরা কিন্তু আগের স্লাইডে এটা কিন্তু করে দেখিয়েছি, আর কিন্তু এটা করলাম না। এখানে আরেকটা বলেছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে এই 4টি অংশ দেখাতে বলেছে। আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ারও চিত্র অঙ্কন করে নিয়েছি আগের স্লাইডে, তোমরা কিন্তু একবার দেখে নেবে স্লাইড চেঞ্জ করে পরে দেখবে আমরা ওখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের কিন্তু ছবি কিন্তু এঁকে দিয়েছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা পুরনো স্টুডেন্ট তোমরা তো তারা জানোই, কিন্তু যারা তোমরা আজকে নতুন আমার ক্লাস দেখছো, আমাদের বং মিস্ট্রি কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নতুন জিনিস নিয়ে চলে এসছে। সেটা কি না, তোমাদের ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য একটা অনলাইন ব্যাচের ব্যবস্থা করা হয়েছে। ক্লাস 8-এর জন্য দিশা, ক্লাস 9-এর জন্য দীপ্তি, ক্লাস 10-এর জন্য দিগন্ত ব্যাচ। তোমরা যারা নতুন আজকে আছো বা তোমরা যারা পুরনো আমাদের এখানে বং মিস্ট্রিতে তোমরা আমাদের কোর্স পারচেস করতে চাইছো, তোমরা দেখবে এখানে যে স্লাইডে লেখা যে নাম্বারগুলো রয়েছে, তোমরা এই নাম্বারে কিন্তু ফোন করে নিয়ে আমাদের এই কোর্সের ব্যাপারে বিস্তরভাবে জানতে পারবে, বা তোমাদের কোনো যদি কোয়ারি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে কল করে নেবে। এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হও। তোমাদের পড়াশুনোর মান কিন্তু অবশ্যই আমরা বেসিক থেকে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে কিন্তু করানো হবে। তো চলো দেখা যাক পরের স্লাইডে। স্কুলে আসি, এটা হচ্ছে বনগাঁও যে স্কুলটা রয়েছে। এখানে বলেছে কি কোষপর্দার সব থেকে বেশি পরিমাণে উপস্থিত থাকে কোনটা? কোষপর্দাতে সব থেকে বেশি পরিমাণে থাকবে ফসফোলিপিড, এটা কিন্তু অ্যান্সার হবে। মায়োসাইট কোষ দেখা যায়, আমরা জানি মায়োসাইট কোষ বলা মানে এটা হয়ে যাবে পেশিকলা, কিন্তু ক্লিয়ার। কোন প্রকার যোগকলায় কোনো রকম রক্ত সরবরাহ হয় না? অ্যান্সার হয়ে যাবে তরুণাস্থি। তরুণাস্থিতে কিন্তু কোনো রকম কিন্তু রক্ত সরবরাহ কিন্তু হয় না। পরের কোশ্চেনে বলেছে অ্যালিউরোনোপ্লাস্টে সঞ্চিত পদার্থ হলো, অ্যালিউরোনো কি হয়? এখানে হচ্ছে প্রোটিন সঞ্চিত থাকে কিন্তু। ডিএনএর গঠনে সাহায্য করে লোহা, ম্যাগনেসিয়াম, তামা, ফসফরাস। আমরা জানি দেখবে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড ওখানে আমরা পড়েছিলাম যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে একটা পার্থক্যই হচ্ছে ফসফরাস। তাহলে ডিএনএর গঠনে সাহায্য করবে কি? ফসফরাস। ফাইলোকুইনোনের অভাবজনিত লক্ষণগুলো লেখো। ফাইলোকুইনোন বলতে কোন ভিটামিনটাকে বোঝানো হয়েছে? না, ভিটামিন কে কে ফাইলোকুইনোন বলা হয়। তো ভিটামিন কে এর অভাবে কি হবে? রক্ততঞ্চন ব্যাহত হবে এবং শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস পাবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে রক্ততঞ্চন, রক্ততঞ্চন ব্যাহত, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। রোগ প্রতিরোধ হ্রাস, ক্লিয়ার। বলেছে রাইবোজোমকে কোন উপাদান ইয়ারের গাত্রে আটকে রাখতে সাহায্য করে? এটা কিন্তু ভালো কোশ্চেন, ভালো করে এটা মনে রাখবে যে রাইবোফোরিন রাইবোফোরিন কি করছে? রাইবোজোমকে ইয়ারের গাত্রে কিন্তু আটকে রাখে। বোঝা গেছে? এবার চলে আসবো এখানে, দেখো তেল, ট্যানিন, ধাতব ক্যালাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলাকে কি বলা হয়? খুব সোজা এবং ইম্পর্টেন্ট এটা, কিন্তু এটাকে বলা হয় ইডিওব্লাস্ট বলা হয়। জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, সত্য না মিথ্যে বলেছে? কেন? এটা দেখো উত্তর হয়ে যাবে সত্য। কেন এটাকে সত্য বলেছে? আমরা দেখো আগেই করলাম জাইলেমের 4টে অংশ দেখা যায়, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এই যে 4টি অংশ দেখা যাচ্ছে এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা বাদ দিয়ে বাকি যে 3টে কোষ রয়েছে এগুলো কিন্তু মৃত, তাই জাইলেমকে কিন্তু মৃতকলা নামে পরিচিত মানে বলা হয়। আচ্ছা দেখো, এটা তোমাকে 1 নম্বরের কোশ্চেন দিয়েছে, এটা কিন্তু ব্যাখ্যাও চাইতে পারে যে জাইলেমকে কেন মৃতকলা বলা হয়। ক্লিয়ার তো? প্লীহার অবস্থান এবং কাজ লেখো। আমরা জানি উদর গহ্বরে, দেখবে আমাদের এখানে ঠিক উদর গহ্বরে কিন্তু মধ্যচ্ছদার কিন্তু নিচের দিকে কিন্তু প্লীহা অবস্থান করে। আর প্লীহার কাজ কি আমরা আগেও করেছি যে এটা কিন্তু আরবিসির কবরখানা হিসেবে কাজ করে, অর্থাৎ আরবিসিকে নষ্ট করে দেয়। এছাড়া কি করে না, বিভিন্ন ধরনের বস্তুর ক্ষরণে কিন্তু সাহায্য করে। পরে চলে আসবো সার্কোপ্লাজম কি? সার্কোপ্লাজম আমরা দেখো সার্কোলেমা পড়েছিলাম, অর্থাৎ পেশিকলার আবরণ। এখানে সার্কোপ্লাজম আমরা পড়ে নেব পেশিকলার ভেতরে, অর্থাৎ পেশিকলার ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজম। হয়েছে? তাহলে এটা হয়ে গেল সার্কোপ্লাজম। এরপরে বলেছি ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? দেখা যায় এটা অ্যান্সার হয়ে যাবে হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু পাওয়া যায়। হৃদপেশি অ্যান্সার হবে, হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়। একটি করে প্রাথমিক এবং গৌণ ভাজক কলার নাম লিখে তাদের একটি করে কাজ লেখো। দেখো আমরা পড়েছি প্রাথমিক ভাজক কলা এবং গৌণ ভাজক কলা। তাহলে প্রাথমিক ভাজক কলা যেটা, তাহলে এর একটা উদাহরণ হয়ে যাবে, দেখো এখানে উদাহরণটা লিখছি, এটা হয়ে যাচ্ছে অগ্রস্থ ভাজক কলা। এরপরে অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকছে? অগ্রভাগে থাকছে। এর কাজটা কি? বৃদ্ধিতে সাহায্য করে, অগ্রভাগের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে।
বৃদ্ধি করে এবং সেটাই কার? অগ্রভাগের। এরপরে দেখো এখানে আরেকটা বলেছে যে গৌণভাজক কলা। গৌণভাজক কলার উদাহরণ হয়ে যাবে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম হয়ে যাচ্ছে গৌণভাজক কলা। এটা কি করছে? প্রস্থে বৃদ্ধিতে সাহায্য করছে। প্রস্থে বৃদ্ধিতে সাহায্য করছে। তাহলে দেখো একটা পড়ে নিলাম প্রাথমিক ভাজক কলা, যেটা হয়ে যাচ্ছে অগ্রস্থ ভাজক কলা, যেটা কি করে? গাছের অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করে, দৈর্ঘ্যে বৃদ্ধিতে সাহায্য করে। আর গৌণভাজক কলা যেটা হচ্ছে ক্যাম্বিয়াম, এ হচ্ছে গাছকে প্রস্থে অর্থাৎ চওড়ায় বৃদ্ধি করতে সাহায্য করে। ক্লিয়ার তো? দুটি সেমি অটোনমাস অঙ্গাণুর নাম লেখো, আমরা পড়েছি। একটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, দেখো আমি এখানে শর্টে লিখে দিলাম মাইটোকন্ড্রিয়া। আচ্ছা লিখেই দিই পুরোটা, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আর একটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এই দুটিকে বলা হয় সেমি অটোনমাস অঙ্গাণু। বোঝা গেছে তো? তাহলে একটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই দুটো অঙ্গাণুকে বলা হয় সেমি অটোনমাস অঙ্গাণু। আমরা কিন্তু আগেও পড়েছি যে কেন বলা হয়। কিন্তু দেখো এখানে বলেছে আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো, আগের স্লাইডেই করে দিয়েছি, আর কিন্তু করছি না। আর একটা বলেছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু চেক করে নেবে যে কোথায়, মানে আগের স্লাইডে কিন্তু রয়েছে, আর কিন্তু এখানে আমি রিপিট করছি না। পরের স্কুল দেখো বলেছে ডিএইচ ভারত, যে স্কুলটা রয়েছে এটা কিন্তু করবো। এরপরে দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম। আমরা জানি ভিটামিন এ এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে রেটিনল। জাইলেম কলার যে উপাদানটি সজীব, এক্ষুনি পড়লাম দেখো একটা, যে জাইলেম প্যারেনকাইমা যেটা, সেটা কিন্তু সজীব। বাকি যে তিনটি উপাদান অর্থাৎ ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, এই তিনটে কিন্তু মৃত। এই কারণে জাইলেমকে কিন্তু মৃত কলা বলা হয়। প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণে সাহায্য করে? দেখো ডিম্বাশয় যেটা রয়েছে, এই ডিম্বাশয় কি করে? প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। শুক্রাশয়টা পড়েছিলাম, শুক্রাশয় টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে কিন্তু সাহায্য করছে। প্রোকার্টিক কোষের রাইবোজোমের প্রকৃতি, প্রোকার্টিকদের ক্ষেত্রে কিন্তু 70S রাইবোজোম পাওয়া যায়। আর এই যে 80S যেটা, এটা হয়ে যাবে ইউক্যারিওটিক। 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 ক্লিয়ার তো? কোন অঙ্গাণুটি দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু নয়? আচ্ছা কোশ্চেন দেখবে কিন্তু এখানে বলেছে নয়, দ্বি-একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু নয় হয়ে যাবে এখানে মাইটোকন্ড্রিয়া তো হবে, নিউক্লিয়াস হবে, প্লাস্টিড হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে গলজি বস্তু। গলজি বস্তু কিন্তু দ্বি-একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু হবে না। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়? আমরা জানি এটা অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলেজ তো, শ্বেতসার মানে আমরা ধরো একটা উৎসেচক যে অ্যামাইলেজ, এটা হচ্ছে শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। তাহলে শ্বেতসার যেখানে সঞ্চিত হয় যে প্লাস্টিডের ভেতরে, তাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। ক্লিয়ার তো? তাহলে এটা হলো নাইট্রোজেন ঘটিত ক্ষার প্লাস ড্যাশ নিয়ে আমাদের কিন্তু নিউক্লিওসাইড বলেছে। নিউক্লিওসাইড বলা আর টাইড দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষার প্লাস এখানে হয়ে যাবে শর্করা, এই দুটো মিলে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। আর যদি টাইড বলতো, যদি এখানে তোমাকে টাইড বলে দিত, তাহলে কিন্তু এই দুটো তো হতো, তার সাথে কি অ্যাড হয়ে যেত? এখানে এখানে ফসফরাসটা অ্যাড হয়ে যেত। ফসফরাস অ্যাড হয়ে যেত। ক্লিয়ার? যদি এখানে নিউক্লিওটাইড বলে দিত। এবারে দেখো দ্বিতন্ত্রী ডিএনএ অণুর দুটি তন্ত্র পরস্পরকে কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? আমরা জানি জি এবং সি এর মাঝখানে হাইড্রোজেন বন্ধনী থাকে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন বন্ধনী। হাইড্রোজেন বন্ধনী। রাতকানা ভিটামিন এর জন্য হয়, এখানে বলেছে অস্টিওম্যালেসিয়া, তাহলে কোন ভিটামিন করতে হবে? এখানে হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে হয়ে যায় অস্টিওম্যালেসিয়া। পেশিকোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়? এক্ষুনি দেখো করলাম আগের একটা কোশ্চেন, কিন্তু পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম। পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। ক্লিয়ার তো? দেখো এই পেজটা কমপ্লিট হয়েছে, বোঝা গেছে সবার। এখানে চলে আসি পরের স্লাইডে। এখানে বলেছে ভিটামিন কে এর একটি গুরুত্ব এবং একটি অভাবজনিত লক্ষণ। তাহলে আমরা দেখো এতক্ষণ ধরে ভিটামিন কে কিন্তু বারবার ধরে করছি, এটা রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত তঞ্চনে সাহায্য করে। যদি ভিটামিন কে এর অভাব হয়ে যায় তাহলে নিশ্চয়ই রক্ততঞ্চনটা ব্যাহত হবে। তাহলে আমরা বলতে পারি রক্ততঞ্চন ব্যাহত হয় যদি ভিটামিন কে এর কিন্তু অভাব ঘটে। আর যদি ভিটামিন কে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে রক্ততঞ্চনটা কিন্তু ঠিকঠাক হবে।
অপরিহার্য ফ্যাটি অ্যাসিড আমরা কাকে বলবো? দেখো যেমন আমরা পড়েছিলাম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সেম এখানে কিন্তু আমরা পড়ে নেব অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যে ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীর কিন্তু ওগুলো তৈরি করতে পারে না, তাহলে খাদ্যের মাধ্যমে ওগুলোকে গ্রহণ করতে হবে, তাহলে সেই সমস্ত ফ্যাটি অ্যাসিডগুলোকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে উদাহরণ কি হয়ে যাবে? উদাহরণটা দেখে নিচ্ছি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু এখানে হয়ে যাবে। এবারে দেখো বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম এবং ফ্লোয়েম কলার পার্থক্য লেখো। আমরা জানি উপাদান কি কি থাকে জাইলেমের মধ্যে, তাহলে এখানটা করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে জাইলেম, এখানে লিখলাম জাইলেম, কিভাবে পার্থক্য লিখবে একটা দেখিয়ে দিচ্ছি, আর এটা হয়ে যাচ্ছে ফ্লোয়েম। জাইলেম অবশ্যই প্রথমে কিন্তু এরকম বিষয় বলে কিন্তু পয়েন্ট করবে। তাহলে এখানে কি বলে দিয়েছে তোমাদের? উপাদান। তাহলে জাইলেমের ক্ষেত্রে কি কি উপাদান থাকে আমরা এক্ষুনি দেখো পড়লাম, কি কি উপাদান লিখবো তাহলে জাইলেমের ক্ষেত্রে? ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তাহলে দেখো এখানে লিখে দেব ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, লিখবো, আর লিখবো জাইলেম তন্তু। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের জাইলেমের। ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা কি করব? দেখো ফ্লোয়েমের ক্ষেত্রে কি পাওয়া যায়? সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। তাহলে এটা হয়ে যাবে সিভনল, সঙ্গী কোষ, সিভনল লিখলাম, সঙ্গী কোষ লিখেছি, আর কি বললাম? ফ্লোয়েম প্যারেনকাইমা, আর হয়ে যাচ্ছে ফ্লোয়েম তন্তু। দেখো ক্লিয়ার তো? এরপরে দেখো শুধু তো উপাদান বলেনি, উপাদান বলেছে এবং কাজ বলেছে। তো আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েমের কাজ আমরা কি পড়েছি এখানে? দেখো কাজ পড়েছিলাম, জাইলেম হচ্ছে জল পরিবহনে সাহায্য করে, আর ফ্লোয়েম কিন্তু খাদ্য পরিবহনে কিন্তু সাহায্য করছে। ক্লিয়ার তো? ভালো করে তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে, আমি এখানে শর্টে লিখিয়ে দিচ্ছি যে এরকমগুলো হবে, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ক্লিয়ার? এবার বলেছে আবরণী করার দুটো কাজ লেখো। দেখো আবরণী কলা বলতে কোনটা বোঝাচ্ছে? আমাদের দেহের যে একদম বাইরের যে লেয়ারটা, অর্থাৎ এই যে দেখো ত্বক যেটা বলে থাকছি, তো তাহলে সেটা হয়ে যাচ্ছে আবরণী কলা। তো আবরণী কলার কাজ কিনা আমাদের দেহের বাইরের আঘাত থেকে রক্ষা করে, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, এই দুটো কিন্তু কাজ হয়ে গেল আবরণী কলা। বলেছে নিম্নলিখিত কাজগুলোর সঙ্গে কি কি অঙ্গ যুক্ত? প্রথমে চলে আসবে দেখো আরবিসি বিনষ্টকরণ, এটা অ্যান্সার আমরা দেখো প্রথম ইয়ে থেকেই করছি, প্লীহা হয়ে যাচ্ছে, প্লীহাতে কি হয়? আরবিসি গিয়ে নষ্ট হয়, হয়েছে। পরে বলেছি ইনসুলিন ক্ষরণ, ইনসুলিন ক্ষরণ কে ক্ষরণ করে? অগ্নাশয়, ইনসুলিন হরমোন কিন্তু ক্ষরণ করে। এরপর বলেছে পিত্তরস উৎপাদন করে যকৃৎ, কিন্তু দেখো পিত্তরসটা জমা থাকে কিন্তু পিত্তথলিতে, কিন্তু তৈরি করবে হচ্ছে যকৃৎ। আর বলেছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ হয়ে যাবে মস্তিষ্ক প্রতিবর্ত ক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ। এই যে প্রতিবর্ত ক্রিয়া কি, এগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ উঠলে কিন্তু পড়বে। দেখবে তোমাকে যদি একটা উদাহরণ দিয়েছি, ধরো তোমাকে যদি চোখে কিন্তু কেউ যদি একটা তীব্র আলো ফেলে, তাহলে কি হবে? দেখবে আলো একটু পড়লে আমাদের চোখটা এরকম বন্ধ হয়ে গেল, তাহলে এইগুলোকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। বা তোমাকে মশা ধরো হাতে কামড়েছে, তুমি কি করবে? গিয়ে ওখানেই মারবে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। বা তোমাকে ধরো গরম চায়ে যদি তুমি হাতটা ঢোকাও, আঙুলটা ডোবাও, তাহলে কি গরম মনে হবে? তো তুমি কি আঙুলটা ওই চায়ের ভিতরে ঢুকিয়ে রেখে দেবে, না আঙুলটা বের করবে ওখান থেকে? বের করবে। তাহলে এগুলো হচ্ছে কিনা প্রতিবর্ত ক্রিয়া। বা তুমি এই যে পড়া মুখস্থ করছো, কবিতা বলছো, সাইকেল চালানো, এগুলো সবই কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। ক্লিয়ার? এখানে দেখো বলেছে কোষ প্রাচীরের গঠন চিত্রসহ বর্ণনা করো, আর ক্লোরোপ্লাস্টের আণুবীক্ষণিক গঠন চিত্রসহ বর্ণনা করো। এখানে আবার দুটো নতুন ছবি দিয়েছে, তো চলো দেখো চেষ্টা করা যাক ছবিটা আঁকার। প্রথমে বলেছে কোষ প্রাচীর, তাহলে কাদের দেহে দেখা যায়? উদ্ভিদ দেহে। আচ্ছা এই দিক থেকে আঁকে একটু, তাহলে সুবিধা হবে। তাহলে উদ্ভিদ দেহে এরকম ভাবে কিন্তু কোষ প্রাচীরটা আঁকবো। তাহলে উদ্ভিদ দেহের কোষ কীরকম হয়? গোলাকার হবে না ষড়ভুজাকার হবে? ষড়ভুজাকার। তাহলে দেখো এরকম ভাবে এখান থেকে কিন্তু কোষ এরকম প্রথমে আঁকলাম, হয়েছে। এরপরে দেখো আর একটা এখানে কোষ এঁকে দিই, দুটো কোষ আমরা কিন্তু এঁকে নিলাম, হয়েছে।
উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কিন্তু 3টে লেয়ার, একটা হচ্ছে মিডিল ল্যামেলা বা মধ্য প্রাচীর, তারপরে থাকে প্রাথমিক প্রাচীর, তারপরে থাকে গৌণ প্রাচীর। তাহলে দেখো এই যে একদম পিঙ্ক কালারের ছবি এতে আঁকছি, দেখো এই যে একটা লেয়ার এঁকেছি পিঙ্ক কালারের, এই যে পিঙ্ক কালারের যেটা এঁকেছি, একটু গোলাপি কালারের দেখো যেটা এঁকেছি, এইটা হয়ে যাচ্ছে মধ্য প্রাচীর বা মিডিল ল্যামেলা আমরা এটাকে বলতে পারি কিন্তু, তাই না? তাহলে এটা হচ্ছে মধ্য প্রাচীর বা মিডিল ল্যামেলা, হয়েছে একদম মাঝখানে দুটো কোষের একদম মধ্যবর্তী যে লেয়ার তাকে বলা হবে মধ্য প্রাচীর বা মিডিল ল্যামেলা। তাহলে এই মধ্য প্রাচীর বা মিডিল ল্যামেলা এখানে গঠনও কিন্তু বর্ণনা করতে বলেছে। তাহলে মধ্য প্রাচীর বা মিডিল ল্যামেলা কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা কিন্তু গঠিত হয়েছে। তাহলে দেখো এখানে লিখে দিই মধ্য প্রাচীর, মধ্য প্রাচীর, আচ্ছা বলে দিলাম এটা একটু দেখে নেবে। মধ্য প্রাচীর হচ্ছে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। এরপরে দেখো মধ্য প্রাচীরের সাইড বরাবর, দেখো এটা তো মধ্য প্রাচীর হলো, মধ্য প্রাচীরের পাশে আমি এরকমভাবে কিন্তু দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ এরকমভাবে দেখালাম, দেখো ঢেউ খেলানোর মতো এদিকে দেখিয়েছি, ঢেউ খেলানোর মতো কিন্তু এদিকে দেখালাম। তাহলে এই যে লেয়ারটা এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, অর্থাৎ মধ্য প্রাচীরের প্রথম পরে যে ফার্স্ট যে লেয়ারটা থাকবে সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর কি দ্বারা গঠিত বলো? এক্ষুনি বললাম মধ্য প্রাচীর যেটা সেটা ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট, এই প্রাথমিক প্রাচীর সেটা হচ্ছে সেলুলোজ এবং হেমিসেলুলোজ দ্বারা গঠিত, প্রধানত কিন্তু সেলুলোজ দ্বারা গঠিত। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপরে দেখো প্রাথমিক প্রাচীরের পরে আরও একটা লেয়ার কিন্তু থাকে, যে দেখো সাদা কালারে এঁকেছি, প্রাথমিক প্রাচীরের পরে আরও একটা লেয়ার থাকবে ভেতরের দিকে কিন্তু, হ্যাঁ ভেতরের দিকে যে লেয়ারটা থাকছে দেখো, প্রাথমিক প্রাচীরের পরে যে ভিতরের দিকে যে লেয়ারটা থাকে সাদা কালারের এটাকে বলা হয় গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীর কি কি দ্বারা গঠিত? সেলুলোজ হেমিসেলুলোজ তো থাকবেই, তার সাথে কিন্তু লিগনিন থাকবে। ক্লিয়ার তো? তাহলে পয়েন্টিং করে দিই কি কি দেখো এখানে, এই যে গোলাপি কালারের যেটা সেটা একটা দেখিয়েছি, সবুজ কালারের যেটা দেখো সেটা একটা দেখিয়েছি, আর এই যে সাদা কালারের যেটা সেটা কিন্তু একটা দেখিয়েছি। তাহলে 3টে লেয়ার কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে কি কি দেখো, যেটা পিঙ্ক কালারের লেখা হয়েছে সেটা হয়ে যাচ্ছে মধ্য প্রাচীর, মধ্য প্রাচীর। পিঙ্ক কালারের পরে দেখো যেটা সবুজ কালারের রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর হচ্ছে প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে যেটা সাদা কালারের লিখেছি সেটা হয়ে যাবে গৌণ প্রাচীর। ক্লিয়ার তো? তাহলে এটা আমরা কিসের ছবি আঁকলাম বলো? দেখো এর এক তো হচ্ছে তোমরা হচ্ছে গঠনটা বর্ণনা করবে, তোমাকে এখানে কাজ লিখতে দেওয়া নেই, তারপরেও কিন্তু একটা কাজ পয়েন্ট করে এখানে কিন্তু একটা কাজ কিন্তু অ্যাড করে দেবে। আর এখানে তোমার ছবি বলা রয়েছে, তাহলে এখানে চিত্র বলে লিখবে কোষ প্রাচীরের গঠন, কোষ প্রাচীর, আচ্ছা কোষ প্রাচীর বলেই লিখবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল একটা। আর একটা আমাদের দেওয়া ছিল কি, যে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের গঠন কিন্তু আমাদের চেয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্ট আমরা জানি উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট এরকম একক পর্দা বিশিষ্ট, দেখো এরকম গোলাকার আমরা এঁকেছিলাম, দেখেছিলাম তো বইতে। তাহলে এর কিন্তু দুটো পর্দা থাকে, তাহলে দেখো এই যে এরকমভাবে দুটো কিন্তু পর্দা কিন্তু এঁকে দিলাম। ক্লিয়ার? তাহলে দুটো পর্দা কিন্তু এরকম এঁকে দিলাম, কারণ এটা একক পর্দা বিশিষ্ট। তখন থেকে আমরা পড়ছি সেমি অটোনোমাস অঙ্গাণু বলা হয়, তার একটাই কারণ এদের ভেতরে কিন্তু নিজস্ব ডিএনএ, রাইবোজোম, প্রোটিন এগুলো কিন্তু তৈরি হয়। তাহলে এখানে আমরা একক পর্দা বিশিষ্ট এঁকে দিলাম। এরপরে এই যে অন্তঃপর্দাটা এইভাবে কিন্তু ছোট ছোট চাকতির মতো অংশ দ্বারা গঠিত হয়, এই চাকতির মতো অংশটাকে বলা হয় গ্রানা। এই যে চাকতির মতো দেখো একটা একটা করে প্লেট আঁকছি, এই চাকতির মতো অংশটাকে বলা হয় গ্রানা, চাকতির মতো অংশটাকে বলা হয় গ্রানা। কোনটা থেকে তৈরি হচ্ছে? অন্তঃপর্দা থেকে কিন্তু তৈরি হচ্ছে। হলো? তাহলে দেখো চাকতির মতো অংশটাকে বলা হচ্ছে গ্রানা। তাহলে এই দেখো আমার এখানে কিন্তু জায়গা নেই এই দিকটাই, তোমরা কিন্তু একটু ছোট, আচ্ছা আমি ছোট করে ইয়ে করে দিচ্ছি। এইটা তাহলে পয়েন্টিং হবে বহিঃপর্দা। তোমরা কিন্তু একটা দিকে, যে কোনো একটা দিকে কিন্তু পয়েন্টিং করবে, হ্যাঁ বহিঃপর্দা। দেখো ভেতরের যে লেয়ারটা থাকছে তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে বলবো অন্তঃপর্দা, তাহলে এটা হয়ে যাবে অন্তঃপর্দা, অন্তঃপর্দা হয়েছে। এরপরে দেখো এই পুরো অংশটাকে বলা হবে থাইলাকয়েড, থাইলাকয়েড। এক একটাকে বলা হবে, এই পুরো এক একটাকে চাকতিটাকে বলা হবে গ্রানা। আর এই গ্রানা বাদে ভেতরে যে ডট ডট যে সাইটোপ্লাজম থাকবে তাকে বলা হবে
স্ট্রোমা, এটাকে বলা হবে স্ট্রোমা। এই যে গ্রানা এবং স্ট্রোমা এই দুটো অংশেই কিন্তু প্রধানত উদ্ভিদ দেহে কিন্তু খাদ্যটা কিন্তু তৈরি হয়, অর্থাৎ গ্রানাতে আলোক বিক্রিয়া হবে, স্ট্রোমাতে এখানে অন্ধকার বিক্রিয়া হবে। তোমরা দেখবে পরের ক্লাসে ভালো করে কিন্তু এই গঠনটা কিন্তু বুঝবে, কারণ পরের যে চ্যাপ্টার রয়েছে তোমাদের, পরের ক্লাস নয়, পরের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে কিন্তু ভালো করে এগুলো কিন্তু রয়েছে। হয়েছে? তাহলে এখানে চিত্র হয়ে যাবে কি, কার চিত্র এটা আঁকলে তোমরা? এটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু যে দুটো ছবি বলেছে সেই দুটো ছবি, এবং অবশ্যই গঠন কিন্তু বর্ণনা করবে এখানে। চলো আসা যাক পরের স্কুলে। দিনহাটা শনি দেবী যে স্কুলটা রয়েছে, এই স্কুলটা আমরা করবো এখন। বলেছে কোন জৈব যৌগে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 থাকে। দেখো আমরা গ্লুকোজের সংকেত কি জানি? C6H12O6, মনে রাখবে। দেখো তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে, তাহলে এটাকে আমরা করতে 1:2, 6 2 12:1 হতে পারে। তো তাহলে এখানে চেয়েছে 1:2:1 অনুপাতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে কোথায়? তাহলে কার্বোহাইড্রেট, আমরা জানি গ্লুকোজ তো কার্বোহাইড্রেটের একটা সরলতম উপাদান, তাহলে কার্বোহাইড্রেটের ভেতরে কি থাকে? কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 অনুপাতে কিন্তু থাকে। বোঝা গেছে? এটা কিন্তু দেখো তোমাকে এখানে চেয়েছে যে কোথায় থাকে, এরকমও দিয়ে দিতে পারে যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত, বা হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত, এরকমও কিন্তু দিয়ে দিতে পারে। পরে দেখো বলেছে কোন খনিজ মৌল হৃৎপিণ্ডের সংকোচন ঘটায় এবং স্নায়ুকে উদ্দীপিত করে। এটা কিন্তু অবশ্যই দেখবে সোডিয়াম, এটা ভালো করে কিন্তু মনে রাখবে। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো, অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে কি হয়? রক্ততঞ্চনে কিন্তু সাহায্য করে। প্লাজমোডেসমাটার কাজ হলো উদ্ভিদের খাদ্য পরিবহন, খনিজ লবণ পরিবহন, উদ্ভিদ হরমোন পরিবহন, অ্যান্সার হবে সবগুলো। দেখো উদ্ভিদের যে দুটো কোষ রয়েছে, দেখো এখানে একটা ছবি এঁকে দেখাচ্ছে, এই যে একটা কোষ, এই যে আরেকটা কোষ, এই দুটো কোষের মাঝখানে যে কানেকশন, সেই কানেকশনটাকে বলা হয়, দেখো ছবিটা দেখা যাচ্ছে তো, এই দুটো কোষের মাঝখানে যে কানেকশন, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার মাধ্যমে কি হচ্ছে? উদ্ভিদ এই যে খনিজ লবণ পরিবহন করছে, খাদ্য পরিবহন করছে, উদ্ভিদ খনিজ হরমোন পরিবহন করছে, তাহলে সব কাজগুলোই কিন্তু হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সবগুলি। চালনী ছিদ্র উপস্থিত, এটা কোথায় দেখা যাবে? ফ্লোয়েমের মধ্যে চালনী ছিদ্র কিন্তু দেখা যায়। ভিটামিন ই এর রাসায়নিক নাম, ভিটামিন ই এর রাসায়নিক নাম আমরা জানি টোকোফেরল। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি হবে? টোকোফেরল, টোকোফেরল, এটা হয়ে যাচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। একটি সজীব কোষান্তরন্ধ্রবিহীন স্থায়ী কলার উদাহরণ। দেখো স্থায়ী কলা আমরা পড়েছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্প্লেনকাইমা। এর মধ্যে বলেছে সজীব এবং কোষান্তরন্ধ্রবিহীন। প্যারেনকাইমা কলা যেটা, সেই প্যারেনকাইমা কলায় কিন্তু কোষান্তরন্ধ্র থাকে না। কোলেনকাইমা কোথাও কোথাও থাকতে পারে, নাও থাকতে পারে, স্প্লেনকাইমায় কিন্তু থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্যারেনকাইমা, প্যারেনকাইমা, প্যারেনকাইমা। পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl খরিত হয়? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। অক্সিনোটিক যে কোষ রয়েছে, সেই অক্সিনোটিক কোষ থেকে কিন্তু HCl খরিত হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অক্সিনোটিক, অক্সিনোটিক কোষ থেকে কিন্তু HClটা খরিত হয়। পরে বলেছে নিউক্লিওটাইড সমান পেন্টোজ শর্করা প্লাস ড্যাশ প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষার। তাহলে নিউক্লিওটাইড বলেছে, তার মানে এখানে নিশ্চয়ই আমরা বলতে পারি ফসফরাস। তাহলে এই তিনটে মিলে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। যদি তোমাকে নিউক্লিওসাইড বলে দিত, আগের কোশ্চেন করলাম, নিউক্লিওসাইডে কিন্তু এই ফসফরাসটা কিন্তু থাকে না, বাকি দুটো থাকে। অর্থাৎ পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন ক্ষার যদি থাকে তাহলে সেটাকে বলা হবে নিউক্লিওসাইড, আর এটা তিনটে একসাথে থাকলে এটাকে বলা হবে নিউক্লিওটাইড। ক্লিয়ার তো? পরে দেখো ঠিক ভুল বলতে বলেছে গলগি বস্তুর চারপাশে থাকা অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমের যে অংশ থাকে তাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। খুব ভালো করে এটা মনে রাখবে, এটা কিন্তু সত্য। অর্থাৎ গলগি বডির পাশে, চারপাশে কোনো অঙ্গাণু থাকবে না, অঙ্গাণুবিহীন ওই এরিয়াটাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। ক্লিয়ার? পরের স্লাইডে দেখো বলেছে ডিএনএ উপস্থিতি এরূপ দুটি কোষ অঙ্গাণুর নাম। এতক্ষণ ধরে আমরা করছি সেমি অটোনোমাস অঙ্গাণু, সেমি অটোনোমাস অঙ্গাণু, ওটাই এখানে কিন্তু চেয়েছে। কি অ্যান্সার হয়ে যাবে? একটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, আর একটা হয়ে যাবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, আর একটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাই তো?
এবারে এখানে বলেছে দুটো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দাও। দেখো আমাদের আগে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা ছিল, দিয়ে একটা উদাহরণ করেছি, এখানে শুধুমাত্র উদাহরণ চেয়েছে। তাহলে কি উদাহরণ হয়ে যাবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডে? আমরা জানি একটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড হয়ে গেল, আর একটা হয়ে যাবে লিনোলেইক অ্যাসিড, লয়িক আর হস্যই ক একই রকম কিন্তু দেখবে, আবার গুলিয়ে ফেলো না। একটা হয়ে যাবে লিনোলেনিক অ্যাসিড আর একটা হয়ে যাবে লিনোলেইক অ্যাসিড। ক্লিয়ার? অ্যারিওলার যোগ কলা এবং অ্যাডিপোজ কলার যোগ কলার একটি করে কাজ লেখো। দেখো আমরা যে অ্যারিওলার যোগ কলা আমরা দেখেছি, এর কাজ কি বিভিন্ন কলাকে অঙ্গর সাথে কিন্তু যুক্ত করে রাখতে সাহায্য করে। তাহলে এই যে অ্যারিওলার কলা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? কলাকে অঙ্গের সাথে যুক্ত রাখে, কলাকে অঙ্গের সাথে যুক্ত রাখে, এটা অ্যারিওলার কলা। আর এই অ্যাডিপোজ যোগ কলার কাজ কি? এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ। দেখবে এই যে আমাদের চামড়ার নিচে যে চর্বির যে স্তরটা থাকে সেটা হচ্ছে অ্যাডিপোজ কলা। দেখবে বাচ্চাদের এই যে ঘাড়ের কাছে দেখবে একটা মোটা চামড়ার একটা কিন্তু স্তর থাকে, এটাকে বলা হয় কিনা ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। তাহলে অ্যাডিপোজ কলা, তাহলে একটা বাচ্চা মায়ের দেহ থেকে যখনই বাইরে আসছে তখন কি হচ্ছে, পরিবেশের যে টেম্পারেচার রয়েছে সেখানে মানিয়ে নেওয়ার জন্য তাদের দেহতে কিন্তু আগের থেকেই কিন্তু ওই ব্রাউন অ্যাডিপোজ টিস্যুটা দেওয়া থাকে। তো আমাদের দেহে অ্যাডিপোজ কলার কাজ কি? আমাদের শরীরে এই চামড়ার নিচে থাকে এবং বিভিন্ন টেম্পারেচারে গেলে, অর্থাৎ যদি তুমি শীতে যাও, সেই শীতে গেলে আমাদের তাপমাত্রাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাখে, অর্থাৎ শরীরকে কিন্তু গরম করে রাখে। এরপরে দেখো বলেছে সুক্রোজ এবং মল্টোজের উপস্থিতি মনোস্যাকারাইড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুক্রোজ এবং মল্টোজ এই দুটোই কিন্তু ডাইস্যাকারাইড। তাহলে এদের মধ্যে আছে কি কি রয়েছে? সুক্রোজ এবং মল্টোজ আগে লিখি। সুক্রোজ কি কি দ্বারা গঠিত? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা কিন্তু গঠিত সুক্রোজ। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটো মনোস্যাকারাইড একসাথে নিয়ে গঠিত হচ্ছে সুক্রোজ। তার মানে বলতে পারি যে সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, অর্থাৎ দুটো মনোস্যাকারাইড নিয়ে গঠিত। এরপরে আরেকটা বলেছে তোমাদেরকে কি, মল্টোজ। মল্টোজ কি? গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারা গঠিত, গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারা কিন্তু এটা গঠিত, এটা মনে রাখবে। এবার বলেছে পার্থক্য লেখো জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য এখানে চেয়েছে। দেখো আগেই কিন্তু আমরা একটা করলাম, জাইলেম ফ্লোয়েমের আগে প্রথমে উপাদান বলে পয়েন্ট করবে, হেডিং বলে, দিয়ে উপাদানগুলো লিখবে, এবং আরেকটা কাজ বলে পয়েন্ট করবে, দিয়ে কাজ বলে কিন্তু লিখবে। জাইলেম এবং ফ্লোয়েমের এটা কিন্তু আগের স্লাইডে কিন্তু করা হয়ে গেছে, লিখে দিয়েছি, একবার কিন্তু দেখে নেবে। এরপর বলেছে চিত্র সহ ভাজক কলার বৈশিষ্ট্য এবং কাজ লেখো। তাহলে দেখো আগে একটা ভাজক কলা এঁকে দেখায়, একটা ছবি কিন্তু আমরা করেছিলাম, তাই না? দেখো ভাজক কলা এরকম ভাবে কিন্তু আঁকবে, ষড়ভুজাকার হয় কিন্তু, এরকম ভাবে আঁকবে এখানে, এবং এখানে কিন্তু সুস্পষ্ট কিন্তু নিউক্লিয়াস কিন্তু দেখা যায়, যে দেখো সুস্পষ্ট নিউক্লিয়াস কিন্তু এখানে এঁকেছে। তাহলে বৈশিষ্ট্য কি কি লিখবে বলো তো ছবিটা দেখে? না, প্রথম বৈশিষ্ট্য লিখবে আকৃতি কিরকম হয়। আকৃতি হচ্ছে গোলাকার হতে পারে বা ডিম্বাকার হতে পারে বা ষড়ভুজাকার হতে পারে, আমি এখানে ষড়ভুজাকার রেখেছি। প্রত্যেকটা কোষের ভেতরে কিন্তু একটা সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে, দেখো এখানে নিউক্লিয়াস আঁকা রয়েছে, সুস্পষ্ট নিউক্লিয়াস এঁকেছি। আচ্ছা বলো তো দুটো কোষের মধ্যে কি কোষান্তরন্ধ্র রয়েছে? মানে এই যে ধরো আমি একটা কোষ আঁকছি, এই যে একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, তাহলে এই যে কোষের মধ্যেকার যে ফাঁকা স্থান, কোষের মধ্যেকার এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থান অর্থাৎ কোষান্তর রন্ধ্র কোনো কিছু আছে এখানে? কোনো কোষান্তর রন্ধ্র কিন্তু থাকে না। এবং বলতো কোষ প্রাচীরগুলো কি এরকম মোটা? কোষ প্রাচীর যেটা হচ্ছে সেটা কি কোনো মোটা, এরকম মোটা কি? অর্থাৎ কোনো গৌণ কোষ প্রাচীর থাকে? গৌণ কোষ প্রাচীর কিন্তু থাকে না। তাহলে এই চারটে পয়েন্ট কিন্তু এখানে কিন্তু অ্যাড করবে। এরপরে কাজ উল্লেখ করতে বলেছে। ভাজক কলার কাজ কি? না, উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্যতে এবং প্রস্থতে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে, এবং মূল কাণ্ড পাতার কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। এইভাবেই মাইটোকন্ড্রিয়ার একটা বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে এই অংশগুলো দেখাতে বলেছে। আগের স্লাইডে কিন্তু এটা কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একবার দেখে নেবে, পিছনে গিয়ে করে স্লাইডটা কিন্তু একবার চেক করে নেবে। পরে দেখো কিশোরনগর যেটা রয়েছে, এই স্কুলটা একবার দেখে নিই। যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে
সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে এন্ডোপ্লাজমীয় জালিকা। প্রথম আমাদের যে স্কুল আছে করলাম, ওতেই কিন্তু প্রথম কোশ্চেন এটা কিন্তু আমরা করেছিলাম। ওখানে দেখবে এরকম একটা কোশ্চেন কিন্তু রয়েছে। আরএনএতে উপস্থিত শর্করা, যে শর্করা থাকে, অর্থাৎ রাইবোজ শর্করা, আমরা জানি আরএনএতে রাইবোজ শর্করা থাকে। এই রাইবোজ শর্করায় কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হয়ে যাবে 5। শর্করা যেটা বলেছে, অর্থাৎ রাইবোজ শর্করা 5 কার্বনযুক্ত একটা কিন্তু শর্করা। কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হয় না? দেখো এখানে বলেছে অরেক পেশি, সরেক পেশি, হৃদপেশি, সবকটি। সবকটি তো অ্যান্সার হবে না। অরেক পেশি, সরেক পেশি এটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু এরা অবসাদগ্রস্ত হয়। কিন্তু দেখো আমাদের হার্টের যে পেশি রয়েছে, অর্থাৎ হৃদপেশি, ও কিন্তু কখনো অবসাদগ্রস্ত হয় না। নাহলে দেখো তুমি আজকে ঘুমিয়েছো, রাত্রেবেলায় ঘুমোচ্ছ, তুমি রেস্ট নিচ্ছ, হৃদপেশিও যদি রেস্ট নিয়ে নেয় তাহলে তো একদম পুরো বলহরি হরিবল হয়ে যাবে কি? তাহলে হৃদপেশি কিন্তু কখনো কিন্তু রেস্ট নেয় না, তাহলে কখনোই অবসাদগ্রস্ত হয় না, অ্যান্সার হয়ে যাবে হৃদপেশি। এটা দেখো আগেও পড়েছি, আরবিসির কবরখানা কাকে বলা হয়? প্লীহাকে বলা হবে আরবিসির কিন্তু কবরখানা। রিকেটের সঙ্গে সম্পর্কিত ভিটামিন এবং খনিজ মৌল। দেখো ভিটামিন এ বলেছে, ই বলেছে, কে বলেছে, হবেই না। এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে কিন্তু ফসফরাসও হবে, তাহলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কি করছে? রিকেটের সাথে কিন্তু সম্পর্কিত। আমি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে দ্বি-একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু, আমার নিজস্ব ডিএনএ রয়েছে, আমি সালোক। আচ্ছা দেখো এই যে একটা বলেছে এখানে আমি কে, প্রথমে বাকিগুলো তো দেখো অনেক ইয়েতে পাওয়া যেতে পারে, আমি সালোক সংশ্লেষে সাহায্য করে। তো সালোক সংশ্লেষে সাহায্য করে কে? নাহলে তুমি প্রথমটা দেখবে যে দ্বি-একক পর্দা বিশিষ্ট, তো আমরা পড়েছি নিউক্লিয়াস, পড়েছি মাইটোকন্ড্রিয়া, পড়েছি ক্লোরোপ্লাস্ট, পড়েছি। দ্বিতীয়টা বলেছে আমার নিজস্ব ডিএনএ রয়েছে, এই তিনটের ক্ষেত্রে নিজস্ব ডিএনএ রয়েছে, কিন্তু কাজটা দেখো, কাজই বলেছে আমি সালোক সংশ্লেষ করতে পারি। তো এই তিনটে অঙ্গাণুর মধ্যে কে সালোক সংশ্লেষ করতে পারে? যেটা আমরা পড়ে আসছি এতক্ষণ ধরে, ক্লোরোপ্লাস্ট। এ সালোক সংশ্লেষ কিন্তু করতে পারে, তাহলে এখানে এই অঙ্গাণুটার নাম হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। পরে বলেছে HCl পাকস্থলী খরিত করে, তাহলে যকৃতে কি তৈরি হবে? এই পাকস্থলী থেকে যদি HCl খরিত হয় যকৃত থেকে, তাহলে কি তৈরি হবে? আমরা জানি যকৃত কি করে? পিত্তরস কিন্তু ক্ষরণ করে, পিত্তরস কিন্তু ক্ষরণ করে যকৃত। মানবদেহে যে অঙ্গ লবণ এবং জলের ভারসাম্য বজায় রাখে তা হলো, দেখবে আমাদের কিডনি বা বৃক্ক পড়েছে, বৃক্ক কি করে? মানবদেহে জলের ভারসাম্য কিন্তু লবণ এবং জলের কিন্তু সমতা কিন্তু বজায় রাখে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে বৃক্ক, বা যেটা আমরা বলে থাকি ইংলিশে কিডনি। ড্যাশ একটি পলিমরফিক কোষ অঙ্গাণু। পলিমরফিক কোষ অঙ্গাণু আমরা জানি লাইসোজোমকে বলা হয় পলিমরফিক কোষ অঙ্গাণু, লাইসোজোম। বা আমরা এটা আরো পড়েছি তো যে বহুরূপতা দেখা যায় কার? লাইসোজোমের। লাইসোজোম হচ্ছে পলিমরফিক অঙ্গাণু বা লাইসোজোমের বহুরূপতা কিন্তু দেখা যায়। ক্লিয়ার হলো এই স্লাইডটা আমাদের? পরে দেখো বলেছে ভাজক কলায় গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত থাকে। এক্ষুনি আমরা একটা ছবি দেখলাম যে ভাজক কলায় কিন্তু গৌণ কোষপ্রাচীর থাকে না, তাহলে এটা কিন্তু সত্য হয়ে যাবে, গৌণ কোষপ্রাচীর কিন্তু থাকে না। বলেছে এখানে যে অঙ্গটার নাম বলেছে, কোনটা বলেছে বলো তো? এই যে পাকস্থলীর নিচে যে লিফের মতো, অর্থাৎ গাছে পাতার মতো দেখতে যে অঙ্গটা, সেটার নামটা চেয়েছে। আমরা জানি এক্ষুনি করেছে একটা ছবিতে, কিন্তু এটার নাম হয়ে যাবে অগ্নাশয়। এরপরে এই অগ্নাশয় থেকে খরিত দু ধরনের হরমোন কিন্তু খরিত হয়, একটা ইনসুলিন এবং একটা গ্লুকাগন। এখানে তোমাকে একটা চেয়েছে, তাহলে তুমি এখানে লিখে দেবে, লিখে দিলাম এখানে ইনসুলিন হলো। নিউক্লিওটাইড কি এবং এর কাজ কি? এক্ষুনি আমরা পড়লাম নিউক্লিওটাইড মানে সেখানে কি কি থাকবে বলো তো? এক্ষুনি পড়লাম N2 বেস থাকবে, প্লাস সুগার থাকবে, প্লাস আমরা এখানে বলতে পারি ফসফরিক অ্যাসিড থাকবে, P- থাকবে। তাহলে এই তিনটে মিলে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের তাহলে একটা কাজ কি হয়ে যাবে না, ডিএনএ এর গঠন তৈরি করতে সাহায্য করে বা আরএনএ এর গঠন তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি যে এর কাজ হয়ে যাচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন তৈরি করা। নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত একক, গঠনগত ও কার্যগত একক। বোঝা গেছে? এটা হয়ে গেল আমাদের নিউক্লিওটাইডের কাজ। এরপরে বলেছে আবরণী কলার দুটি কাজ লেখো। দেখো আমরা কিন্তু এটা আগেও বলেছি যে আবরণী কলা আমাদের দেহকে রক্ষা করতে সাহায্য করে, একটা গঠনমূলক আকৃতি দান করে, এটা হয়ে যাচ্ছে আবরণী কলার কাজ। এরপরে বলেছে আরইআর এবং এসইআর, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য করতে বলেছে। তাহলে দেখো রাইবোজোমের উপস্থিতি, যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরি, এখানে কিন্তু রাইবোজোম থাকবে, স্মুথে কিন্তু রাইবোজোম কিন্তু থাকবে না। কাজ এখানে কি বলেছে? এখানে প্রোটিন তৈরি হবে,
প্রোটিন তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ ওখানে রাইবোজোম থাকছে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকছে না, তাহলে ও তো প্রোটিন তৈরি করবে না, ও কি করবে, লিপিড ক্ষরণে সাহায্য করে, লিপিড ক্ষরণে সাহায্য করবে। বোঝা গেছে, এটা কার্যের পার্থক্য। এরপরে বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আমরা কিন্তু আগেও করেছি, অর্থাৎ যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে কিন্তু তৈরি হয় না, আমাদের শরীরে কিন্তু ওগুলো কিন্তু খুব অত্যন্ত প্রয়োজনীয়, তাহলে আমরা কি করে পাবো, ওগুলো খাদ্যের মাধ্যমে আমরা কি করব, গ্রহণ করব, ওই সব অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে দুটো উদাহরণও আমরা এখানে লিখেছিলাম, লাইসিন এবং লিউসিন, এই দুটো অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? পরে দেখো এখানে বলেছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে বিভিন্ন ধরনের এই অংশগুলো দেখাতে বলেছে, একটা ছবি আমরা কিন্তু এঁকে দেখিয়েছি, আর এখানে একটা আদর্শ নিউক্লিয়াসের কিন্তু চিত্র অঙ্কন করতে বলেছে। কিভাবে আঁকতে হবে, কিভাবে পয়েন্টিং করতে হবে আমরা কিন্তু প্রিভিয়াস স্লাইডে কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখবে পরে তোমরা কিন্তু একটু পিছন দিকে ফিরে কিন্তু একবার দেখে নেবে, স্লাইডগুলো চেক করে নেবে। এই স্কুলে চলে আসে আমরা মালদা জেলা স্কুলে। বলেছে দেখো এখানে প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে, বারবার ধরে করছে, এটা অ্যান্সার হয়ে যাবে পেপটাইড বন্ধনী, অর্থাৎ দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হবে এবং এরা পরবর্তীকালে প্রোটিন তৈরি করবে। মানুষের ত্বকের বাইরে যে স্তরটি হলো, এক্ষুনি আমরা পড়ছি, মানুষের ত্বকের বাইরের স্তরটিকে বলা হয় এপিডার্মিস। ভিটামিন B1 এর রাসায়নিক নাম আমরা জানি থায়ামিন বা থিয়ামিন, যেটা ভিটামিন B1 এর রাসায়নিক নাম হয়ে যাবে থিয়ামিন। কোষের মস্তিষ্ক কাকে বলা হবে, সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। পরের কোশ্চেন বলেছে স্ত্রী দেহে ডিম্বাশয় অবস্থান করে, কোথায় অবস্থান করে, নিশ্চয়ই বক্ষ গহ্বরে তো নয়, দেহ গহ্বরে, মস্তিষ্ক গহ্বরে হবে না, অ্যান্সার হয়ে যাবে শ্রোণী গহ্বরে। তাহলে স্ত্রী দেহে ডিম্বাশয়টা শ্রোণী গহ্বরে কিন্তু অবস্থান করে। প্রোটিনের সাংগঠনিক একক কি, দেখো এক্ষুনি পড়েছি যে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, তাহলে বলতে পারি প্রোটিনের সাংগঠনিক একক হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড, তাহলে প্রোটিনের সাংগঠনিক একক হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এটা হয়ে যাচ্ছে প্রোটিনের সাংগঠনিক একক। পরে চলে আসি, দেখো এখানে বলেছে স্তনগ্রন্থি ম্যামেলিয়া দ্বারা, আচ্ছা এই কোশ্চেনটা দেখো আমরা কিন্তু আগেই করে নিয়েছি, তোমরা তাই আমরা এখানে কিন্তু করছি না। পরের কোশ্চেন দেখো বলেছে কোন ভিটামিন অন্ধত্ব প্রতিরোধ করে, আমরা জানি ভিটামিন এ, এই ভিটামিন এ কিন্তু অন্ধত্ব প্রতিরোধ করে, ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগটা কিন্তু হয়ে যায়। কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়, লাইসোজোম যে অঙ্গাণুটা রয়েছে সেই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি কিন্তু বলা হয়। বাম ডান মেলাতে বলেছে, কোষ পর্দা এটা সজীব, এরপরে উদ্ভিদ মৃত বলেছে, তার মানে আমার একটা মৃত কোষের ইয়ের নাম বলতে বলেছে, অংশের নাম বলতে বলেছে। আমরা জানি কোষ প্রাচীর, যেটা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর হয়ে যাবে মৃত। ক্লিয়ার তো, এটা কিন্তু মনে রাখবে। সরেক পেশি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, দেখো আমরা সরেক পড়েছি, অরেক পড়েছি, আর হৃদ পেশি পড়েছি। সরেক পেশিতে কিন্তু একটি মাত্র থাকে না, তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। কিন্তু তাহলে কটি থাকে, একাধিক থাকে, একাধিক নিউক্লিয়াস কিন্তু থাকে সরেক পেশিতে, একটি কিন্তু হবে না, অ্যান্সার বোঝা গেছে। পরের কোশ্চেনে আসি, দেখো বলেছে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয় এবং কেন বলা হয়। দেখো তুমি যদি কোনো খাদ্য খেয়ে থাকো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটে খাদ্য উপাদানের মধ্যে যদি তুমি কার্বোহাইড্রেটটা খেয়ে থাকো, তোমার শরীর কিন্তু প্রোটিনগুলোকে আর ভেঙে সেখান থেকে কিন্তু আর শক্তি তৈরি করবে না, ওরা কিন্তু প্রথমে প্রত্যেকটা কোষ কিন্তু এই কার্বোহাইড্রেটটাকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করবে, তাই কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। বোঝা গেছে তো, তাহলে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়, কার্বোহাইড্রেট। কেন বলা হয় বললাম তো। নেক্সট কোশ্চেন বলেছে প্রাইমোডিয়াল ইউট্রিকেল, প্রাইমোডিয়াল ইউট্রিকেল কোথায় দেখা যায় না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমটা কি হয় পরিধির দিকে চলে যায় এবং মাঝখানটা একটা ফাঁকা গহ্বরের আকার দখল করে, গহ্বরের মতো দেখতে হয়, এটাকে বলা হয় প্রাইমোডিয়াল ইউট্রিকেল। কীরকম ছবিটা দেখো, এরকম যদি একটা আমরা উদ্ভিদ কোষ আঁকি, তাহলে এরকম মাঝখানটা এরকম গহ্বর সৃষ্টি করে দিচ্ছে নিউক্লিয়াস সহ, আর এই যে এরকমগুলো এগুলো হচ্ছে সব সাইটোপ্লাজম, পরিধির দিকে চলে যায়, এইটাকে বলা হয় প্রাইমোডিয়াল ইউট্রিকল, ইউট্রিকল। এখানে দেখো কাকে বলে বলেছে শুধু, তাহলে তুমি এখানে একটা ছবি দিয়ে দেবে, কাকে বলে তো এক লাইনে লিখলে, এবং অবশ্যই এখানে কিন্তু কাজটা লিখে দেবে। তাহলে এই প্রাইমোডিয়াল ইউট্রিকল কি হয় না, উদ্ভিদেরা বিভিন্ন ধরনের যে দূষিত রেচন পদার্থগুলোকে এই ইউট্রিকলের মধ্যে কিন্তু সঞ্চিত করে রাখে। ক্লিয়ার? এরপর চলে আসবো মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি, আমরা পড়েছি লসিকা গ্রন্থি হয়ে যাবে প্লীহা,
এবং কোথায় অবস্থান করে? আমাদের যে মধ্যচ্ছদা রয়েছে মধ্যচ্ছদার নিচে, উদরগহ্বরে মধ্যচ্ছদার নিচে কিন্তু অবস্থান করছে। অগ্নাশয় থেকে খরিত দুটি হরমোন এক্ষুনি পড়লাম, একটা হয়ে যাবে ইনসুলিন, ইনসুলিন, আর একটা হয়ে যাবে গ্লুকাগন, গ্লুকাগন। একটা হয়ে যাবে ইনসুলিন আর একটা হয়ে যাবে গ্লুকাগন। এই দুটো হরমোন অগ্নাশয় থেকে খরিত হয়। কোষের শক্তিঘরের গঠন বর্ণনা করো। কোষের শক্তিঘর কাকে বলে আগে বলো? কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলে। তাহলে ছবি সহ মাইটোকন্ড্রিয়ার কিন্তু গঠন কিন্তু ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কিন্তু গঠন ব্যাখ্যা চেয়েছে এখানে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এরপর বলেছে কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মধ্যে দুটি পার্থক্য লেখো। আমরা জানি কোষ পর্দা এবং কোষ প্রাচীরের আগে প্রথমে উপাদানটা লিখে দেবে, যেটা কি বলে তোমার লিপিড দ্বারা গঠিত, আর একটা হয়ে যাবে, এর আগে করেছি কিন্তু, আর একটা হয়ে যাবে কোষ সেলুলোজ দ্বারা গঠিত। এটা তো উপাদান হয়ে গেল। আর একটা আমরা লিখে দিতে পারি কাজের পার্থক্য বা অবস্থানের পার্থক্য, আগেও কিন্তু এটা কিন্তু করেছি। আর এখানে বলেছি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা যে কোনো 4টি অংশ কিন্তু আমরা আগে ছবি এঁকে দেখিয়েছি। আর এখানে একটা বলেছে জাইলেম এবং ফ্লোয়েমের কিন্তু পার্থক্য লেখো। এটাও কিন্তু হয়ে গেছে, কোশ্চেনটা লিখে দেখিয়েছি। জাইলেমের গঠনগত উপাদান কি কি? আমরা জানি জাইলেম হচ্ছে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু দ্বারা গঠিত। ফ্লোয়েমের ক্ষেত্রে শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু দ্বারা গঠিত। আর একটা বলেছে কাজের পার্থক্য। জাইলেমের ক্ষেত্রে কি হয়? জাইলেম জল পরিবহনে সাহায্য করে, ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহনে সাহায্য করে। দেখবে তোমরা প্রিভিয়াস স্লাইডগুলো কিন্তু একবার দেখে নেবে, এগুলো কিন্তু করা আছে, আমি করে দিয়েছি, লিখে দিয়েছি। পরে চলে আসি, দেখো এখানে মেমারি যে ইনস্টিটিউট রয়েছে তার কোশ্চেনে আরবিসির কবরখানা কাকে বলা হয়? এক্ষুনি করলাম, অ্যান্সার হয়ে যাবে প্লিহা। মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়? গ্রাফিয়ান ফলিকল থাকে ডিম্বাশয়ের ভিতরে। কিন্তু কোন চোখ কলায় রক্ত সরবরাহ থাকে না? এটাও করেছি, এটা হয়ে যাবে অ্যান্সার তরুণাস্থি। জাইলেমের সজীব উপাদান কোনটি? দেখো এগুলো কিন্তু সব রিপিটেড কোশ্চেন। জাইলেমের সজীব উপাদান হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা। ভিটামিন এ এর অভাবজনিত রোগ। ভিটামিন এ যদি আমাদের শরীরের অভাব ঘটে তাহলে কি কি রোগ হবে? রাতকানাতো হবে, জেরোপথ্যালমিয়া হবে, ফ্রিনোডার্মা হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সবকটি। তাহলে ভিটামিন এ এর অভাবে কিন্তু এখানে যে 3টে রোগ দেওয়া রয়েছে, 3টে রোগই কিন্তু আমাদের ভিটামিন এ এর অভাবে কিন্তু দেহে দেখা যায়। উদ্ভিদে সামগ্রিক বৃদ্ধি ঘটায় দ্রাস কলা। এটা অ্যান্সার হয়ে যাবে ভাজক কলা। কিন্তু ভাজক কলা, কারণ কোনো কলাটা দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাচ্ছে, কোনোটা হচ্ছে প্রস্থে বৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ সামগ্রিক বৃদ্ধি ঘটাচ্ছে। এই কারণে বলা হয় ভাজক কলা সামগ্রিক বৃদ্ধি ঘটায়। রক্ত মেসোডাম থেকে উৎপন্ন হয়, সত্য না মিথ্যে বলেছে? এটা কিন্তু রক্ত ভ্রূণের মেসোডাম থেকেই কিন্তু উৎপন্ন হবে। কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠনে কিন্তু সাহায্য করে? এক্ষুনি দেখো আমরা পড়েছি এতক্ষণ ধরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও কি করে? বহিঃকঙ্কাল গঠনে কিন্তু সাহায্য করছে। সত্য বা মিথ্যা একটা বলেছে পেশিতে গ্লাইকোজেন রূপে শর্করা জমা থাকে। ধরো তুমি কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খেয়ে নিলে, তাহলে সেই কার্বোহাইড্রেট আমার কোষ যে যতটা দরকার কোষ তো নিল, কিন্তু বাকিটা কি করবে? কোষ কি আর বাইরে বের করে দেবে? বের করে না। কোষ ওটাকে গ্লাইকোজেন রূপে জমা রাখে পেশি কোষে, বা এখানে বলেছে পেশি কোষে, তো পেশি কোষে বা যকৃতের ভেতরে কিন্তু গ্লাইকোজেন রূপে জমা থাকে। পরবর্তীকালে তুমি দেখবে যখন উপাস করো বা তুমি যখন ডায়েটে থাকো, এখন তো ডায়েট খুব এখন বেরিয়েছে তো যে সবাইকে ডায়েট করতে হবে, তাহলে তুমি যখন ডায়েটে থাকো বা উপাসে থাকো সেই সময় কি হয় না, ওই কোষের মধ্যে অর্থাৎ পেশি কোষের ভেতরে থাকা সঞ্চিত গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়, এবং ওই গ্লুকোজ আমাদের শরীরে কিন্তু তখন শক্তি সরবরাহ কিন্তু করে থাকে। তাহলে পেশিতে গ্লাইকোজেন রূপে শর্করা জমা থাকে, এটা অ্যান্সার হয়ে যাবে সত্য। কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়? আমরা এটা জানি, ছোটবেলা থেকেই পড়ে এসেছি এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। আয়োডিনের অভাবে ড্যাশ রোগ হয়? আয়োডিনের অভাবে দেখবে গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগ হচ্ছে আয়োডিনের অভাবে। ম্যাক্রোমলিকিউল এবং মাইক্রোমলিকিউলের মধ্যে পার্থক্য লেখো। দেখো ম্যাক্রোমলিকিউল কাকে বলবো না? যেসব মলিকিউলগুলো অর্থাৎ উপাদানগুলো গঠনটা অনেক বড় হয়, বৃহদাকার হয়, সেটাকে বলে ম্যাক্রোমলিকিউল। আর মাইক্রোমলিকিউল হবে কি না, তার গঠনটা হচ্ছে ছোট হবে। আর এটা হচ্ছে জটিল হয়, আর এটা হয়ে যাচ্ছে না জটিল হবে না, সরল প্রকৃতির হয়। তাহলে এটা হয়ে যাবে ম্যাক্রোমলিকিউল আর মাইক্রোমলিকিউলের মধ্যে পার্থক্য। হলো, এই স্লাইড হয়ে গেছে। নেক্সট স্লাইডে চলো দেখা যাক। বলেছে মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা। আমরা জানি ভিটামিন ডি এর কাজ কি? প্রধানত আমাদের যে অস্থি এবং পেশি রয়েছে, অস্থি এবং পেশির গঠনে সাহায্য করে। একটা হয়ে গেল। আর কি না, আমাদের হচ্ছে ভিটামিন ডি শরীরকে কি করে না, সুরক্ষা প্রদান করে। তাহলে দুটো হয়ে গেল এখানে। তারপরে বলেছে যকৃতের কাজ। এটা হলো যকৃতের কাজ। বলেছে যকৃতের কাজ কি? যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য এখানে বিপাক ঘটে একটা।
দ্বিতীয় নাম্বার হয়ে যাচ্ছে কিনা যকৃতের মধ্যে পিত্তরস ক্ষরিত হয়, যেটা হচ্ছে কিনা লিপিড ক্ষরণেও কিন্তু সাহায্য করবে। তারপর বলেছে যোগকলার গঠনগত বৈশিষ্ট্য লেখো। আমরা জানি, দেখো যোগকলা আমরা পড়েছি, যোগকলার এর কিন্তু কোনো ভিত্তিপর্দা থাকে না, প্রথম বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে কিনা যোগকলা হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গ এবং তন্ত্রের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে। বোঝা গেছে তো, এই দুটো বৈশিষ্ট্য। এরপর বলছে কোষ পর্দার কাজ। কোষ পর্দার কাজ কিনা সুরক্ষা প্রদান করা, একটা হয়ে যাবে কোষ পর্দার কাজ। 2 নাম্বার হয়ে যাবে কিনা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা কিন্তু কোষকে। দুটো হয়ে গেল। এখানে দেখো বলেছে ভিটামিনগুলোর একটি করে কাজ উল্লেখ করো। তাহলে ভিটামিন সি একটা একটা করে দেখাচ্ছি। ভিটামিন সি কি করে, আমাদের মাড়িকে সুরক্ষা প্রদান করে, অর্থাৎ মাড়ির গঠনে সাহায্য করে, হয়েছে। এরপরে বলেছে ভিটামিন কে। ভিটামিন কে হয়ে যাবে কি রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চন হয়ে গেল। ভিটামিন ডি কে হয়ে গেল। ভিটামিন ডি হয়ে যাবে পেশির গঠনে, পেশি ও হাড়ের গঠন। আর একটা হয়ে যাবে কি ভিটামিন ই। ভিটামিন ই কে কোষকে সুরক্ষা প্রদান করে, সুরক্ষা প্রদান করে। আরও কি হতে পারে না ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে দেখো ভিটামিনের কাজগুলো কিন্তু এখানে কিন্তু লিখে দিলাম। নেক্সট এখানে দেখো পরে আরেকটা অথবাতে কোশ্চেন রয়েছে, চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। দেখো এটা কিন্তু আগের স্লাইডে তোমরা দেখবে নিউক্লিয়াসের গঠন কিন্তু ওখানে বর্ণনা করা হয়েছে, ক্লিয়ার। এরপরে চলে আসি পরের স্লাইড আমাদের, যেটা নবদ্বীপ হিন্দু স্কুল। এখানে দেখো বলেছে প্রোটিনের গঠনগত একককে কি বলা হয়। এক্ষুনি আমরা কিন্তু করছি, প্রোটিনের গঠনগত একক হয়ে গেল নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আমরা আগেও কিন্তু এটা দেখলাম, প্রোটিনের গঠনগত একক হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গনটি হলো, এটা হয়ে যাবে সেন্ট্রোজোম, যা কি করে বেমতন্তু গঠনে কিন্তু সাহায্য করে। প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ। মাইক্রো এলিমেন্ট বলা মানেই সেটা হয়ে যাবে মলিবডেনাম, এ কিন্তু মাইক্রো এলিমেন্টের কিন্তু উদাহরণ। লিউকোপ্লাস্টিড কোথায় পাওয়া যায়। লিউকোপ্লাস্টিড মূলে পাওয়া যায়, উদ্ভিদের যে মূল রয়েছে মূলের মধ্যে লিউকোপ্লাস্টিড পাওয়া যায়। আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো, শর্করার আরএনএর মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রাইবোজ শর্করা। নামটা দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড, তো তার মানে আরএনএতে উপস্থিত যে শর্করা সেটা হয়ে যাবে রাইবোজ শর্করা। প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি হলো প্রোটিন পেপটাইড বন্ধনী নিউক্লিক অ্যাসিড, যেটা সেটা হয়ে যাবে ফসফোডাইএস্টার বন্ড, বা আমরা এটা কি বলতে পারি, এটা হয়ে যাচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। বোঝা গেছে। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি হয়ে যাবে, এটা হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। জাইলেম কলায় উপস্থিত সজীব উপাদানটির নাম। আমরা দেখো ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, এই চারটের মধ্যে যে জাইলেম প্যারেনকাইমা রয়েছে, জাইলেম প্যারেনকাইমা কিন্তু একমাত্র সজীব উপাদান। তাহলে অ্যান্সার হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। বাকি দেখো যে তিনটে ছিল ওগুলো তো মৃত, এই কারণেই তো আমরা পড়েছিলাম জাইলেমকে মৃত কলা বলা হয়। তাহলে এটা হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা হলো। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো, আমরা এতক্ষণ দেখো পলিস্যাকারাইডকে ভেঙে মনোস্যাকারাইড পাচ্ছি, কিন্তু পলিস্যাকারাইডের উদাহরণ কি হয়ে যাবে, পলিস্যাকারাইডের উদাহরণ হয়ে যাবে স্টার্চ। প্লিহার প্রতিরক্ষামূলক কোষের নাম কি। প্লিহার ভেতরে শ্বেত রক্তকণিকা রয়েছে, সেই শ্বেত রক্তকণিকা কিন্তু প্রতিরক্ষায় সাহায্য করে। শ্বেত রক্তকণিকা এ কিন্তু প্রতিরক্ষায় কিন্তু সাহায্য করে। কতগুলি অঙ্গের সমষ্টিকে বলা হয় তন্ত্র। এটা কিন্তু সঠিক, যে অনেকগুলো অঙ্গ মিলে কিন্তু তৈরি হচ্ছে তন্ত্র। তাহলে এটা কিন্তু সত্য হয়ে যাবে, সত্য, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হচ্ছে তন্ত্র। তাহলে এই স্লাইড আমাদের হয়ে গেল। পরের স্লাইডে দেখো, দেখা যাক বলেছে কি ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ। আমরা জানি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে গেল ভিটামিন সি এর রাসায়নিক নাম। এবং এর অভাবজনিত রোগ কি হয়ে যাবে, স্কারভি। অর্থাৎ এই যে দাঁতের মাড়ি রয়েছে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, এটাকেই বলা হয় কি স্কারভি। ভিটামিন সি এর যদি অভাব ঘটে তখন কিন্তু আমাদের এই দাঁতের মাড়ি থেকে কিন্তু রক্ত পড়ে, ক্লিয়ার। কোষপর্দার দুটি কাজ লেখো। দেখো, একটা হচ্ছে আত্মরক্ষায় সাহায্য অর্থাৎ প্রতিরক্ষায় সাহায্য করা, 2 নম্বর হচ্ছে গঠনগত একক, গঠনটা প্রদান করা অর্থাৎ যে দৃঢ়তা প্রদান করা, সেটা কিন্তু কোষপর্দার কাজ। মানবদেহে যকৃতের অবস্থান এবং একটি কাজ দেখো, এটাও আমরা কিন্তু পড়েছি, যকৃতের অবস্থান মধ্যচ্ছদার নিচে অবস্থিত। আর এর কাজ কি হয়ে যাবে, এর কাজ হচ্ছে
যকৃৎ কী করে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের কিন্তু বিপাকে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের লিপিড সংশ্লেষে কিন্তু এখানে কিন্তু অর্থাৎ ক্ষরণে সাহায্য করে। কিন্তু জীবদেহে জলের ভূমিকা, জল কি করে না, আমাদের যে প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা কোষের ভেতরে যে রক্তের যে তারল্য, সেই তারল্যটাকে বজায় রাখে। 2 নম্বর হচ্ছে কিনা জলের মাধ্যমে আমাদের শরীরের যে বিজাতীয় বস্তু অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, এগুলো জলের মাধ্যমে মিশ্রিত হয় এবং কিডনির মাধ্যমে কিন্তু দেহের বাইরে বের হয়ে যায়। পেশিকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য, দেখো পেশিকলার পড়েছিলাম, পেশিকলাতে কি থাকবে না, এটাতে কিন্তু কোনো রকম কোনো ভিত্তি পর্দা কিন্তু থাকবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতে কোষে একটি নিউক্লিয়াসও থাকতে পারে বা একাধিক নিউক্লিয়াসও কিন্তু থাকতে পারে। এটা পেশিকলার গঠনগত বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে দেখো এই যে 4টে আমাদের কিন্তু কোশ্চেনগুলো এখানে হয়ে গেল। পরে এখানে বলেছে উদ্ভিদ কোষ নিউক্লিয়াসের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, এটা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে করে দিয়েছি, দেখে নেবে একবার। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো, এইটা একটু বলে দিচ্ছি। আর প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল তো করালাম এক্ষুনি ছবি সহ, দেখো কি বোঝো, এটা কিন্তু ছিল। দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তো আমরা জানি উদ্ভিদ কোষে দেখবে, উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর যেটা সেটা কিন্তু উপস্থিত। তাহলে এখানে বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে, বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে, প্রথম হয়ে যাবে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ যেটা সেখানে কিন্তু কোষ প্রাচীর কিন্তু অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর অনুপস্থিত কেন, উদ্ভিদ কোষে কিন্তু উপস্থিত, সরি ভুল হয়ে গেছে, এটা কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু থাকে না। বোঝা গেছে? এটা কিন্তু প্রথম পয়েন্ট লিখে দিলাম কোষ প্রাচীর। দ্বিতীয় লিখব ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের ক্ষেত্রে উপস্থিত ক্লোরোপ্লাস্ট, প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। 3 নম্বর আমরা লিখে দেব সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে কিন্তু থাকে। তাহলে কটা পার্থক্য লিখে, আচ্ছা এখানে আর একটা পার্থক্য লিখে দিই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে কোষ প্রাচীর হয়ে গেল, ক্লোরোপ্লাস্ট হয়ে গেল, সেন্ট্রোজোম হয়ে গেল। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে ছবিটা কিন্তু অবশ্যই কিন্তু একটু আউটলাইন একটা কিন্তু ড্র করে দেবে। তাহলে এই 3টে কিন্তু আমাদের পার্থক্য থাকে এখানে। তাহলে কোষ প্রাচীর লিখলাম, ক্লোরোপ্লাস্ট লিখলাম আর সেন্ট্রোজোম লিখলাম। ক্লিয়ার? তাহলে এটা তো আমাদের হয়ে গেল এই স্লাইড। পরের স্লাইডে দেখো চলে আসি, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল যেটা রয়েছে, এখানে বলেছে প্রোটিনের গঠনগত একক। কি করলাম আমরা, দেখো এতক্ষণ ধরে প্রোটিনের গঠনগত একক প্রত্যেকটা স্কুলেই এটা কিন্তু রয়েছে, তাই না? অ্যামাইনো অ্যাসিড। দেখো কোশ্চেন ব্যাংকটা যদি একবার রিভিশন করে নিতে পারো, মানে পুরো প্রত্যেকটা স্কুল যদি ধরে ধরে করে নিতে পারো, তাতেই কিন্তু তোমার একবার চ্যাপ্টারটা রিভাইজ হয়ে গেল, তাই না? এরপরে আরেকবার 2-3বার কিন্তু আমাদের কিন্তু এইভাবে কিন্তু রিভাইজ চালিয়ে যেতে হবে। তাহলে প্রথম বলেছে কি না, এখানে প্রোটিনের গঠনগত একক দেখো অ্যামাইনো অ্যাসিড। গলগি বস্তুর কাছাকাছি সাইটোপ্লাজম অঙ্গাণুবিহীন অঞ্চলটিকে বলা হয় জোন অফ এক্সক্লুশন, তাই তো? জোন অফ এক্সক্লুশন বলা হয় কিন্তু। এবারে কোষ পর্দার মাধ্যমে কোনো কঠিন বস্তুকে কোষের অভ্যন্তরে গ্রহণ করাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। দেখবে ধরো আমি ধরে নিলাম এই যে একটা কোষ রয়েছে, এখানে যদি কোনো একটা বিজাতীয় বস্তু থাকে, এ কি করবে না এরকম ভাবে ও কি করবে, এটাকে কি এনগালফ করে নেয় অর্থাৎ খেয়ে ফেলে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমেই কিন্তু শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে যে রোগ জীবাণুগুলো প্রবেশ করে, এই রোগ জীবাণুগুলোকে কিন্তু ধ্বংস করে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে সত্য, কিন্তু সত্য। এবারে দেখো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, বলেছে প্রোটোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এবং এলাইওপ্লাস্ট। এখানে দেখো এই যে ক্রোমোপ্লাস্ট যেটা সেটা কিন্তু হবে না, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। তাহলে এইটা হয়ে যাচ্ছে বিসদৃশ্য। প্রোটোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে রাখে, অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে কার্বোহাইড্রেট, আর এলাইওপ্লাস্ট যেটা সেখানে কিন্তু লিপিড সঞ্চিত থাকে। ক্লিয়ার? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত যে সূক্ষ্ম ছিদ্র দ্বারা পার্শ্ববর্তী কোষের মধ্যে সাইটোপ্লাজমের সংযোগ থাকে, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা বলা হয় এটাকে কিন্তু।
জীবদেহে লিপিডের দুটি গুরুত্ব, এটা কিন্তু আগেও আমাদের হয়ে গেছে, এটা রিপিটেড কোশ্চেন। জীবদেহে লিপিডের গুরুত্ব অর্থাৎ আমাদের দেহের যে গঠন, দৈহিক গঠনে কিন্তু সাহায্য করে। এছাড়া কি করে না, লিপিড থেকে শক্তি তৈরি হয়, অর্থাৎ 9.3 কিলো ক্যালোরি, সব থেকে বেশি তো লিপিড থেকে তৈরি হয়। এবং কি আমাদের কোষপর্দার যে গঠন রয়েছে, কোষপর্দা কিন্তু লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, মেন তো আমাদের লিপিড, তাহলে এই কোষপর্দার গঠনেও কিন্তু আমাদের কিন্তু সাহায্য করে লিপিড। এরপরে দেখো এখানে বলেছে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, এটা কিন্তু আগেও করা হয়েছে, অর্থাৎ উপাদান এবং কাজের ভিত্তিতে একবার দেখে নেবে ওটা। দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ড্যাশ বন্ধন থাকে, এটাও রিপিটেড কোশ্চেন, আমরা জানি এটা হয়ে যাবে পেপটাইড বন্ধনী। কোষপর্দার লিপিড অণুগুলি পাশাপাশি এবং ওপর নিচে যে স্থান পরিবর্তন করে, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ সঞ্চালন। তাহলে এটা হয়ে যাবে ফ্লিপ ফ্লপ সঞ্চালন, ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলা হয় এটাকে, সঞ্চালন। দেখলাম না যে কোষপর্দার ওপরে একটা লিপিডের লেয়ার ছিল, নিচের একটা লিপিডের লেয়ার ছিল, প্রত্যেকটা লিপিড নিচ থেকে ওপরে চলে গেল, কেউ হয়তো ওপর থেকে নিচে চলে আসবে, এই মুভমেন্টটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ সঞ্চালন। এমআরএনএর ওপর সারিবদ্ধভাবে অবস্থিত রাইবোজোমটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। দেখো এই একটা এমআরএনএ, এই এমআরএনএর ওপর আমরা কিন্তু যদি এরকম অনেকগুলো রাইবোজোম কিন্তু পরপর যুক্ত থাকে, এটাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম, পলিজোম বা পলিরাইবোজোম। পলি কথার অর্থ অনেক, অর্থাৎ অনেকগুলো রাইবোজোম যদি একটা এমআরএনএর উপর এরকমভাবে যুক্ত থাকে, তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। এটা হলো। পরে দেখো চলে আসি, থাইলাকয়েডের প্রাচীরে অবস্থিত সূক্ষ্ম দানা যেখানে ক্লোরোফিল থাকে এবং সৌরশক্তি আবদ্ধ হয়। থাইলাকয়েডের প্রাচীরের ভেতরে অবস্থিত সূক্ষ্ম দানা যেখানে ক্লোরোফিলটা থাকে এবং সৌরশক্তি আবদ্ধ হয়। গ্রানার মধ্যে এক ধরনের সূক্ষ্ম দানা থাকে যেটাকে বলা হয় কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোম কি করে, সৌরশক্তিটাকে শোষণ করে এবং কি করে, পরবর্তীকালে খাদ্য তৈরি করতে কিন্তু সাহায্য করে। হয়েছে। এরপরে দেখো এখানে দুটো শব্দ বলেছে, একটা হচ্ছে অ্যান্টিভিটামিন আর একটা হয়ে যাচ্ছে কিনা প্রোভিটামিন। অ্যান্টি কথার অর্থ কি, বাধা দেওয়া, তো অর্থাৎ যে উপাদানগুলো ভিটামিন তৈরি করতে বাধা দান করে তাকে বলা হবে অ্যান্টিভিটামিন। অর্থাৎ এ কি করে, বাধা দেবে, বাধা দেয় ভিটামিন তৈরিতে, বাধা দেবে ভিটামিন তৈরিতে, তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। প্রোভিটামিন কাকে বলবো, যেসব উপাদান থেকে ভিটামিন তৈরি হবে তাকে আমরা বলবো প্রোভিটামিন, অর্থাৎ ভিটামিন তৈরি হয়। ভিটামিন তৈরি হয়, ঠিক আছে তো। তাহলে একটা হয়ে যাচ্ছে বাধা দিচ্ছে আর একটা হয়ে যাচ্ছে ভিটামিন তৈরি করতে সাহায্য করছে। যারা বাধা দেবে তাদেরকে বলা হবে অ্যান্টি, আর যারা হচ্ছে তৈরি করতে সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে কিনা প্রোভিটামিন। এরপরে দেখো এখানে আমরা পড়েছিলাম ক্যারোটিনয়েড, ক্যারোটিন থেকে কি তৈরি হয়, ভিটামিন এ তৈরি হয়। আচ্ছা দেখো এখানে ভিটামিন কি বলেছে, এটা ক্যারোটিন থেকে তৈরি হচ্ছে, ক্যারোটিন থেকে তৈরি হয় ভিটামিন এ, বিটা ক্যারোটিন থেকে। আর এই যে বাধা দান করছে কোনটা, পাইরিথিয়ামিন, পাইরিথিয়ামিন, পাইরিথিয়ামিন ও কি করছে, বাধা দান করছে থিয়ামিন তৈরিতে। এই দুটো কিন্তু উদাহরণ কিন্তু মনে রাখবে। তাহলে একটা হচ্ছে অ্যান্টিভিটামিন যেটা হচ্ছে পাইরিথিয়ামিন, যেটা হচ্ছে থিয়ামিন তৈরিতে বাধা দান করে, আর একটা হচ্ছে বিটা ক্যারোটিন যা হচ্ছে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে, এটাকে বলা হয় প্রোভিটামিন। বোঝা গেছে। এরপরে দেখো এখানে বলেছে প্রদত্ত কাজগুলি থেকে নির্দিষ্ট অঙ্গকে শনাক্ত কর। ইনসুলিন হরমোন ক্ষরণ করা। আচ্ছা ইনসুলিন হরমোন দেখো এক্ষুনি আমরা বললাম ইনসুলিন হরমোন কে ক্ষরণ করে, অগ্নাশয়, অগ্নাশয় ইনসুলিন হরমোন কিন্তু ক্ষরণ করে। রেনিন হরমোন ক্ষরণ করা, এটা করবে কি, বৃক্ক, বৃক্ক রেনিন হরমোন ক্ষরণ করে। আগ্রাসন কোষ বা আরি কোষ দ্বারা দেহের প্রতিরক্ষায় সাহায্য করে, এটা হয়ে যাবে প্লীহা, প্লীহা, প্লীহা এটা হয়ে যাবে। এরপর বলেছি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ করে, এটা আমাদের স্ত্রী দেহে ক্ষরিত হয়, এটা হয়ে যাবে ডিম্বাশয়। এইরকম কোশ্চেনগুলো কিন্তু করবে তোমরা পরীক্ষায়, কিন্তু এরকম যদি দেয় ভাঙা কোশ্চেন, বড় কোশ্চেন হিসেবে, এগুলো কিন্তু করলে নাম্বার কাটার তো জায়গা নেই। দেখো পুরো একদম সুন্দর, বেশি লিখতেও হচ্ছে না এবং নাম্বারও পেয়ে যাবে এতে।
এবার বলেছে উদ্ভিদের কোষ প্রাচীরের 3টি স্তরের নাম এবং বৈশিষ্ট্য এবং উপাদান লেখো। আমরা দেখো প্রথমে একটা ছবি দেখে কিন্তু করিয়েছিলাম যে উদ্ভিদের কোষ প্রাচীর 3টি স্তর দ্বারা গঠিত। একদম মাঝেরটাকে বলা হয়, দুটো কোষের মাঝেরটাকে বলা হয় মধ্য লেমেলা বা মিডিল লেমেলা বা মধ্য প্রাচীর, তারপরে থাকবে প্রাথমিক প্রাচীর, তারপরে থাকবে গৌণ। মধ্য প্রাচীর যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। প্রাথমিক প্রাচীর যেটা সেলুলোজ হেমিসেলুলোজ, আর তারপরে যেটা গৌণ প্রাচীর সেটা সেলুলোজ হেমিসেলুলোজ, তার সাথে হচ্ছে লিগনিন থাকবে। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে আমরা তো জানি, এবং উদাহরণ দাও, এটাও কিন্তু আগে কিন্তু করেছি। অর্থাৎ যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে কিন্তু তৈরি হয় না, কিন্তু আবার আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কোত্থেকে পাবো না খাদ্যের মাধ্যমে সেই সব অ্যামাইনো অ্যাসিডগুলোকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। সেই সব অ্যামাইনো অ্যাসিডদের বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেমন ধরো আমরা উদাহরণ পড়েছিলাম লাইসিন, লিউসিন, এই দুটো হয়ে যাবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেছে? এরপরে দেখো এখানে বলেছে F0 F1, আচ্ছা অবস্থান এবং কাজ উল্লেখ করতে বলেছে। এই যে বলেছে একটা গ্রানা, গ্রানা কোথায় থাকে দেখো, একটা ছবি এঁকে দেখিয়েছিলাম, এটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে গ্রানা। F0 F1 যেটা সেটা আমরা জানি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। F0 F1 হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো বলেছে প্যারেনকাইমা, এটা তো দুটো বলেছে। এরপরে বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ট্রেনকাইমার পার্থক্য করতে বলেছে। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ট্রেনকাইমা কি বলেছে? অবস্থান এবং বৈশিষ্ট্য এবং কাজ। আমরা জানি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ট্রেনকাইমা কোথায় থাকে। প্যারেনকাইমা হচ্ছে মূল কাণ্ড পাতার অগ্রভাগে থাকবে। কোলেনকাইমা কোথায় থাকবে না কাণ্ডের অধস্তকে থাকবে একবীজপত্রী। স্ট্রেনকাইমা থাকবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কিন্তু কাণ্ডের অধস্তকে। এরপরে বৈশিষ্ট্য কি বলেছে? প্যারেনকাইমা এটা কিন্তু সজীব এবং এদের কোষান্তরন্ত্র থাকে না। কোলেনকাইমা এটাও সজীব হয়, কিছু মৃতও হয়, এদের কোষান্তরন্ত্র থাকতেও পারে, নাও থাকতে পারে। আর স্ট্রেনকাইমা যেটা, এদের কি হয়ে যাবে, এরা কিন্তু মৃত হবে এবং এদের কিন্তু কোষান্তরন্ত্র কিন্তু উপস্থিত হচ্ছে। আর কাজের বৈশিষ্ট্য বলেছে উদ্ভিদের খাদ্য পরিবহন করা, এটা হচ্ছে প্যারেনকাইমা কোলার কাজ। কোলেনকাইমা হচ্ছে দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য পরিবহন করা, দুটোই হয়। আর স্ট্রেনকাইমা কলার কাজ হয়ে যাবে কিন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। ক্লিয়ার? এরপরে দেখো চলে আসি আমাদের তারকেশ্বর যে গার্লস হাই স্কুল রয়েছে, এটা করে নিই। বলেছে প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয়? ল্যাকটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড। দেখো এখানে একটা বলেছে যে ল্যাকটিক অ্যাসিড সঠিক নয় বলেছে, তাই না? সঠিক নয় আমাদের চেয়েছে। তাহলে দেখো এখানে চলেছে অ্যামাইনো অ্যাসিডে শুধুমাত্র অ্যামাইনো গ্রুপ থাকে কিন্তু কোনো কার্বক্সিল গ্রুপ থাকে না। এইটা দেখো তো, অ্যামাইনো অ্যাসিডের একটা স্ট্রাকচার আমরা এঁকে দেখাচ্ছি এবং এখানে বলেছে যে শুধু অ্যামাইনো গ্রুপ থাকে, কোনো কার্বক্সিল গ্রুপ থাকে না। বাকিগুলো দেখো বলেছে যে ল্যাকটিক অ্যাসিড জৈব অ্যাসিড, এটা কিন্তু সত্যি। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ জল তৈরি করে। গ্যালাক্টোজ একটি হচ্ছে কিন্তু সরল শর্করা। ঠিক আছে, এই তিনটে কিন্তু অপশন ঠিক। লাস্ট অপশন যেটা বলেছে সেটা আমরা বলছি। দেখো বলেছে একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আঁকবো। কার্বনের দেখো 4টে হাত থাকে, একদিকের হাতে কিন্তু হাইড্রোজেন থাকবে কনস্ট্যান্ট, একদিকে থাকবে NH3, একদিকে থাকবে COOH, আর একদিকে থাকবে কিনা R গ্রুপ। তাহলে দেখো বলেছে অ্যামাইনো অ্যাসিডে কার্বক্সিল গ্রুপ এবং অ্যামাইনো গ্রুপ দুটোই থাকে, কিন্তু এখানে বলেছে অ্যামাইনো অ্যাসিডে শুধুমাত্র অ্যামাইনো গ্রুপ থাকে কিন্তু কার্বক্সিল গ্রুপ থাকে না। তাহলে এই অপশনটা ভুল আমাদের, তাহলে এই অপশনটাই কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে নিতে হবে। পরে বলেছে দেখো মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনটি সঠিক? কোষের মস্তিষ্ক বলা হয়? নয়। কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। প্রদত্ত কোন অঙ্গ থেকে পিত্তরস ক্ষরিত হয় শনাক্ত করো। আমরা জানি যকৃৎ, যেটা যকৃৎ থেকে কিন্তু পিত্তরস ক্ষরিত হয়। এটা হলো জাইলেমের কোন উপাদানটি সজীব? এটাও দেখো করেছি, জাইলেম প্যারেনকাইমা, এটা হয়ে যাবে জাইলেমের সজীব উপাদান। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এগুলো কিন্তু রিপিটেড দেখো প্রত্যেকটা কোশ্চেন। ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হচ্ছে। তামা, পরের কোশ্চেন বলেছে তামা হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক গঠনে সাহায্য করে। এটা কিন্তু মিথ্যা হবে। হিমোগ্লোবিন যেটা, হিমোগ্লোবিনে থাকে হচ্ছে আয়রন, Fe3+, আয়রন থাকে। আর তামা কি করে? তামা হচ্ছে হিমোসায়ানিন। এগুলো কিন্তু দেখবে পরের ক্লাস চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের, পরের চ্যাপ্টারে কিন্তু পড়বে। এই তামা হচ্ছে হিমোসায়ানিন তৈরিতে সাহায্য করে। তাহলে পড়লাম তামা হচ্ছে হিমোসায়ানিন, আর হিমোগ্লোবিনে সাহায্য করে, গঠনে সাহায্য করছে আয়রন। পরে দেখো ক্ষার লাল লিটমাসকে নীল করে, এটা কিন্তু সত্য। খাড়ে যদি আমরা লাল লিটমাস ডোবাই, ওটা কিন্তু নীল হয়ে যায়। ক্যাম্বিয়াম হলো এক প্রকার স্থায়ী কলা, এটাও কিন্তু ক্যাম্বিয়াম স্থায়ী কলা হবে না, এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা, কারণ জানি ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক কলা। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, অ্যান্সার হয়ে যাবে ভাজক কলা। ভাজক কলা।
প্লীহা হলো আরবিসির কবরখানা। হ্যাঁ, প্লীহাতে কি হয়, আরবিসি গিয়ে তাহলে এটা হয়ে যাবে সত্য। এটা দেখো বারবার ধরে রিপিটেড হয়েছে। এরপরে দেখো পরের স্লাইডটাতে চলে আসি। এনার্জি কারেন্সি কোন কোষীয় উপাদানকে বলা হয়? আমরা জানি এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা সেই অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে এনার্জি কারেন্সি বলা হয়। এবারে দেখো চলে আসবো নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদানের নাম কি? গঠনগত উপাদান হয়ে যাবে, এটা হয়ে যাবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান। প্রোটিনের তাপন মূল্য কত? ফ্যাটি দ্রব্য ভিটামিনগুলোর নাম লেখো। দেখো আমরা প্রোটিনকে যদি আমরা খাবার হিসেবে খাই, তাহলে প্রোটিন ভেঙে করে কত পরিমাণ শক্তি তৈরি হবে? প্রোটিন ভেঙে তৈরি হয় 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম কিন্তু। এবার বলেছে ফ্যাটি দ্রবণীয় ভিটামিনগুলো জানি, ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টে ভিটামিন কিন্তু ফ্যাটি দ্রাব্য। ভালো করে মনে রাখবে কোনটা জলে দ্রাব্য ভিটামিন আর কোনটা হচ্ছে ফ্যাটি দ্রাব্য ভিটামিন। মানবদেহে কোন কোষ বিভাজিত হয় না এবং কেন? আমরা জানি মানবদেহে স্নায়ুকোষ যেটা রয়েছে, স্নায়ুকোষ বিভাজিত কিন্তু হতে পারে না। তার কারণটা কি? স্নায়ুকোষে সেন্ট্রোজোম থাকে না বা সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, তাই কিন্তু বিভাজিত হতে পারে না। তাহলে এখানে লিখে দেব সেন্ট্রোজোম নিষ্ক্রিয়। সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, তাই কিন্তু স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। এবার বলছে ক্লোরোপ্লাস্টের প্রদত্ত দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে গ্রানাম আর একটা হচ্ছে থাইলাকয়েড। আমরা জানি ক্লোরোপ্লাস্টের দুটো পর্দা, একটা বাইরের পর্দা, একটা অন্তঃপর্দা। অন্তঃপর্দাটা ভেতরের দিকে ভাঁজ খেয়ে যে থলির মতো অংশটা গঠন করে তাকে বলা হয় থাইলাকয়েড। আর এই থাইলাকয়েডের মধ্যে যে চ্যাপ্টা করে এক চাকতির মতো যে এক একটা অংশ থাকে, এক একটা অংশকে বলা হয় গ্রানা। ভালো করে কিন্তু এটা একটু দেখবে ছবিটা। শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনকারী অঙ্গ দুটোর নাম জানি। ডিম্বাণু উৎপন্ন হয় স্ত্রী দেহে, যেটা হচ্ছে ডিম্বাশয় থেকে, আর শুক্রাণু উৎপন্ন হয় কোনখান থেকে? শুক্রাশয় থেকে। শুক্রাণু উৎপন্ন হয় শুক্রাশয় থেকে। এরপরে বলেছে নিউক্লিয়াসে চিহ্নিত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। দেখো আমরা কিন্তু একদম প্রথমে যে একটা কি দুটো স্কুল আমরা করেছিলাম, সেই একটা বা দুটো স্কুলেই কিন্তু আমাদের কিন্তু এগুলো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে তো? তাহলে দেখো এই হচ্ছে আমাদের হয়ে গেল কমপ্লিট। তো তোমাদের কিন্তু দেখো জীবনবিজ্ঞানের যেটা তোমাদের ফার্স্ট সামেটিভ রয়েছে, ফার্স্ট সামেটিভের যে সেকেন্ড চ্যাপ্টার, সেই সেকেন্ড চ্যাপ্টার কিন্তু আজকে আমাদের প্র্যাকটিস করা হয়ে গেল। তোমরা ভালো করে কিন্তু ওগুলো প্র্যাকটিস করবে। কারো কোথাও যদি কোনো অসুবিধে হয় অবশ্যই কিন্তু আমাদের জানাবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, তোমরা যারা নতুন বা পুরনো যারা রয়েছে তোমরা তো জানোই, কিন্তু তোমরা যারা আমাদের বঙ্গমিস্ট্রিকে নতুন আজকে ক্লাস করছো, তাদের বলে রাখি তোমাদের ক্লাস 8, 9 এবং 10-এর জন্য আমাদের বঙ্গমিস্ট্রি কিন্তু নিয়ে এসেছে অনলাইন ক্লাস। কি নামে সেটা? ক্লাস 8-এর জন্য দিশা, ক্লাস 9-এর জন্য দীপ্তি এবং ক্লাস 10-এর জন্য কিন্তু দিগন্ত। তোমাদের জন্য যদি কোনো কোয়ারি থাকে আমাদের এই বঙ্গমিস্ট্রিতে কোনো কোর্স পারচেস করার জন্য, তোমরা দেখো এখানে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু কল করে নেবে। এবং অবশ্যই তোমাদের যদি পারচেস করা থাকে অবশ্যই তোমরা এখানে এসে দেখো। যা রয়েছে তোমাদের পড়াশুনো কিন্তু আমাদের একদম প্রথম থেকে বেসিক থেকে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের কিন্তু এখানে পড়াশোনা করানো হয়। তোমরা এসে করে কিন্তু আমাদের এখানে পারচেস কিন্তু নিতে পারো, কোর্সের পারচেস কিন্তু নিতে পারো। তো সবাইকে থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। মন দিয়ে সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো। টাটা।